দুদিন আগে জ্যোতি আজ এসেছে ডাক্তারের কাছে চেক আপ করাতে। আরমান সাথে আসতে চেয়েছিল, জ্যোতি নিয়ে আসেনি। যে নিজের সন্তানকে মেরে ফেলতে চেয়েছিল তারা তো আল্লাহ মানায় না। করিডোরে বসে অপেক্ষা করছে জ্যোতি। ডাক্তারের কেবিনে এখন পেশেন্ট আছে। বাইরের চেয়ারে কপাল কুঁচকে বসে আছে সে। হসপিটালের এই ফিনাইলের গন্ধ তার সহ্য হয় না। বসে থাকতে থাকতে চোখ বুজে এলো তার। ক্লান্ত লাগছে শরীরটা। আজকাল অল্পতেই কেমন ক্লান্ত হয়ে পড়ে সে। দেয়ালে মাথা ঠেকিয়ে চোখ বুজে রইল। কয়েক মুহূর্ত কেটে গেল বোধহয়। হঠাৎ তার কাঁধে কারো স্পর্শ, আর মৃদু আওয়াজে তার নাম উচ্চারণ। মিস জ্যোতি। কানে এলো তার। চোখ মেলে চাইল জ্যোতি। সামনে মাধুর্য দাঁড়িয়ে আছে। জ্যোতি সোজা হয়ে বসলো। আপনি? মাধুর্য আস্তে করে বলল, হ্যাঁ, রাউন্ডে এসেছিলাম। এখান দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম আপনাকে। আপনাকে দেখে ক্লান্ত মনে হচ্ছে। ঠিকমতো ঘুমান না? জ্যোতি মৃদু হাসল। সে ঠিকমতো ঘুমায় না। ভয় লাগে তার। সে ঘুমালে যদি কিছু হয়ে যায়, যদি তার বাচ্চাটা। আর ভাবতে পারে না জ্যোতি। মাধুর্য আস্তে ধীরে বসে পড়ে জ্যোতির পাশে। তার দিকে চেয়ে নরম গলায় বলে, সেদিন আপনার কথা শোনার পর থেকে মনটা কেমন উসকুস করছে। আপনার পুরো স্টোরিটা শোনার জন্য। আপনি চাইলে আমায় বলতে পারেন, অ্যাজ এ ফ্রেন্ড। বিশ্বাস করতে পারেন আমায়? জ্যোতি একটু অবাক হলো। এত বড় ডাক্তার তার কথা শুনতে চায়, তার জীবনের গল্প জানতে চায়। কেন? জ্যোতির এমন রিয়াকশন দেখে মাধুর্য আবার বলল, আপনি আমার পেশেন্ট। আমার হসপিটালে এসেছেন। এখন আমার দায়িত্ব আপনাকে প্রোটেক্ট করা। আমাদের ডাক্তারদের তো এটাই কাজ। জ্যোতি মুচকি হাসলো। বুঝতে পারলো মাধুর্য তার হাবভাব দেখে কথাগুলো বলেছে তাকে ভোলানোর জন্য। ছেলে ভোলানো কথা যাকে বলে। আচ্ছা বেশ, বলছি সব। জ্যোতি একটু দম নিয়ে একে একে সব খুলে বলল মাধুর্যকে। মাধুর্য মন দিয়ে শুনল তার কথা। জ্যোতি আর আরমানের বিয়ে, আরমান এনির সম্পর্ক, তাদের জ্যোতিকে মারতে চাওয়া, জ্যোতির নিজেকে বাঁচানোর চেষ্টা, সব শুনল সে। শুনতে শুনতে নিজের অজান্তেই মাধুর্যর মনে জ্যোতির জন্য একটা সফট কর্নার তৈরি হলো। মেয়েটার দুঃখে সেও কেন জানি দুঃখ পাচ্ছে। কেন এমন অনুভূতি মাধুর্য জানে না। কথা শেষ হতেই মাধুর্য প্রশ্ন করলো, সব জানার পর আপনি তাকে ছেড়ে দেননি কেন? অমন অমানুষের সাথে এখনো কেন থাকছেন? জ্যোতি তাচ্ছিল্য হেসে বলল, ছেড়ে দিয়ে কোথায় যেতাম আমি? এই পুরো পৃথিবীতে আমার জন্য কেউ নেই, কেউ না। এটা বলা সহজ যে ছেড়ে দাও ওকে, বেরিয়ে এসো ওখান থেকে। কিন্তু বাস্তবতা তো এত সহজ নয়। আমি একা একটা মেয়ে মানুষ, কিভাবে বাঁচতাম? নিজের সন্তানকে বা কিভাবে বাঁচাতাম? এই সমাজ কি আমায় একা বাঁচতে দিত? মাধুর্য চুপ করে যায়। সত্যি তো, কে দেখতো তাকে? কে আছে তার? কেউ তো নেই। তাহলে কিসের ভরসায় সে ঘর ছাড়তো? তারপর এখন কি আপনার স্বামী জানে যে আপনি তাদের বিষয়ে সব জেনে গেছেন? তার ব্যবহার এখন কেমন? ওই ট্রাজেডির পর থেকে আপনার স্বামী কেমন চুপচাপ হয়ে গেছে। হসপিটালে দেখেছিলাম কেমন মুখ গুজে বসে থাকতো সারাদিন। জ্যোতি এবার বাকিটুকু বলে তাকে। আরমানের বারবার ক্ষমা চাওয়া, আর জ্যোতির তাকে একটা সুযোগ দেওয়ার কথা বলা, সব শুনে মাধুর্য একবার চমকে উঠল। কি বলছেন? আপনি ওই রাস্কেলটাকে আবার ক্ষমা করার চিন্তা ভাবনা করছেন? মাথা ঠিক আছে আপনার? শুনুন ম্যাডাম, কুকুরের লেজ কখনো সোজা হয় না, আর এমন মানুষগুলো সহজে শোধরায় না। আমার এটা মানতে কষ্ট হচ্ছে যে এই সামান্য ঘটনায় আপনার স্বামী শুধরে গেছে। সামান্য ঘটনা বলছেন? মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে সে। আর কুকুরের লেজ সোজা না হলেও মানুষ তো সোজা হয়। মানুষ তো নিজের ভুল বুঝতেও পারে। হতে পারে আরমানের ক্ষেত্রেও এখন সেটাই হয়েছে। ও বুঝতে পেরেছে ও পাপ করেছে, তার প্রায়শ্চিত্ত করতে চায়। হতে পারে না? মাধুর্য কিছু ভাবলো, তারপর বলল, হতেও পারে, অসম্ভব কিছু নয়। তবে এখনই এতটা ভরসা করা ঠিক হবে না। তাকে নজরে নজরে রাখুন, দেখুন তার হাবভাব কেমন। এটাও হতে পারে সে চুপ থেকে বড় কোনো অঘটন ঘটানোর পরিকল্পনা করছে। মাথা নাড়ল জ্যোতি। এটা অসম্ভব কিছু নয়। তার ওপর বিশ্বাস করিনি আমি। নিজের খেয়াল রাখছি। খেয়াল রাখতে গিয়েই তো ঘুম হচ্ছে না রাতে। ওর পাশে নিশ্চিন্তে ঘুমাতে পারি না আমি। এটা স্বাভাবিক। আমি আপনাকে কিছু ওষুধ দিয়ে দেব। ঠিক মতো ঘুম না হলেও এত ক্লান্ত লাগবে না। উঠে দাঁড়ালো মাধুর্য। পকেটে হাত গুজে জ্যোতির দিকে ফিরে বলল, আর একটা কথা, এটা কখনোই ভাববেন না যে আপনি একা। আপনি একা নন।
আমি আছি আপনার পাশে, সব বিপদে। আমি আপনার সাথে যোগাযোগ করব। কোনো উল্টোপাল্টা কিছু দেখলে বলবেন আমায়। মনে মনে অবাক হলো জ্যোতি, সাথে খুশিও। বাইরে অবশ্য তা প্রকাশ করলো না, শুধু মাথা নেড়ে জবাব দিল সে জানাবে। মাধুর্য চলে গেল। জ্যোতি একটা মুচকি হাসি দিল। ঘটনার দিন সকাল থেকে জ্যোতির মনটা কেমন করছে। তার কোনো কিছু ঠিক লাগছে না যেন। আজ খুব ভোরেই ঘুম ভেঙে গেছে তার। বাইরে এখনো অন্ধকার। জ্যোতি করিডোরে দাঁড়িয়ে আছে, সামনে বিছানায় আরমান অঘরে ঘুমোচ্ছে। জ্যোতি চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারল না। আজকে তারা ঘুরতে যাবে, তাই তো খুশি হওয়ার কথা, কিন্তু সে খুশি হতে পারছে না একদম। কোথাও যেন মনে হচ্ছে আজ কিছু একটা হবে। জ্যোতি নিজের ফোনটা নিয়ে পা টিপে টিপে বেরিয়ে গেল রুম থেকে। সোজা গিয়ে দাঁড়ালো ছাদে। ফোনটা অন করে কাঁপা কাঁপা হাতে ডায়াল করলো নাম্বার। ডাক্তার মাধুর্য। তনমন করে কল দিল সে নাম্বারে। প্রথমবার রিং হয়ে কেটে গেল। একটু সময় নিয়ে জ্যোতি আবার চেষ্টা করলো। দুবার রিং হওয়ার পর ওপাশ থেকে ফোন রিসিভ করলো কেউ। প্রথমে জ্যোতি কিছু বলল না। মাধুর্য ঘুম ঘুম কণ্ঠে বলল, মিস জ্যোতি, কিছু বলবেন? ঢোক গিলল জ্যোতি। ডাক্তার সাহেব, আপনার সাথে কথা আছে আমার, ইম্পর্ট্যান্ট। মাধুর্য নড়ে চড়ে বসলো, চোখ কষলে ঘুমটাকে উড়িয়ে দিল। সতর্ক কণ্ঠে বলল, জি বলুন, আমি শুনছি। জ্যোতি বলল, তার আর আরমানের ঘুরতে যাওয়ার কথাটা। শুনে মাধুর্যর কপাল কুঁচকে এলো। কবে যাচ্ছেন? আজকেই। আর এটা আপনি আমায় এখন জানাচ্ছেন? দুঃখিত, আপনাকে আমার আগেই বলা উচিত ছিল। তা তো ছিলই। আচ্ছা যাই হোক, মন দিয়ে আমার কথা শুনুন। নিজের ফোনটা সবসময় অন রাখবেন। আর মোস্ট ইম্পর্ট্যান্ট, লোকেশন, ওটা এখনই অন করে নিন। অফ যেন না হয় খেয়াল রাখবেন। আমি থাকবো আপনার পিছনে। আমার এটা ঠিক লাগছে না। আপনাকে বাড়ির বাইরে বার করার জন্য ওর অত তাড়া কেন? যা বললাম মনে থাকবে? জ্যোতি মৃদু স্বরে জবাব দিল, থাকবে। কিছুটা দুশ্চিন্তা কমলো মাধুর্যর, তবে পুরোটা নয়। মনে মনে একটাই প্রার্থনা করলো সে, মেয়েটার কোনো ক্ষতি যেন না হয়। কথায় আছে, রাখে আল্লাহ মারে কে। জ্যোতির গল্প এই কথাটা ফলে গেল। আরমান এত চেষ্টা করেও তাকে মারতে পারেনি। উপরওয়ালা যখন কাউকে বাঁচাতে চায়, তখন দুনিয়ার কারো সাধ্য আছে তাকে মারার? জ্যোতির জ্ঞান ফিরল 72 ঘন্টা পর। চোখ বোঝার আগে তার কানে ভেসে এসেছিল, মিস জ্যোতি, আপনি ঠিক আছেন? ঠিক এই একই কণ্ঠস্বর শুনেই তার জ্ঞানও ফিরল। জ্যোতি একটু একটু করে চোখের পাতা মেলল। বড্ড যন্ত্রণা হচ্ছে তার, মাথাটা ভারী হয়ে আছে। ব্যথার চোটে হাত দুটো নাড়াতেই টের পেল তার হাতে কিছু বিঁধে আছে। চেয়ে দেখল স্যালাইন চলছে। জ্যোতি তবু উঠে বসার চেষ্টা করলো। মাধুর্য তাকে ধরে বসিয়ে দিল। জ্যোতি একটু সময় নিয়ে নিজেকে ধাতস্থ করলো। মাধুর্যর মুখের দিকে চাইতে কৃতজ্ঞতায় চোখটা ভরে গেল। ডাক্তারবাবু, আপনাকে কি বলে ধন্যবাদ দেব তা আমার জানা নেই। আপনি যদি না থাকতেন, আজ হসপিটালের মর্গে আমার লাশ পড়ে থাকতো হয়তো। মাধুর্য থামিয়ে দিল তাকে। ওসব কথা থাক, আপনি সুস্থ হয়ে উঠেছেন এটাই অনেক। কিভাবে আমাকে ধন্যবাদ দিবেন তা না ভেবে এবার ভাবুন এরপর কি করবেন। থাকবে কেন ডাক্তারবাবু? আপনি এত কিছু করলেন আমাদের জন্য। আমাকে, আমার সন্তানকে বাঁচালেন। আপনাকে ধন্যবাদ দেব না? সেটা কি করে হয় বলুন? আমি তো ভেবে পাচ্ছি না আপনার এই ঋণ আমি শোধ করব কি করে। মাধুর্যের মুখটা শুকিয়ে এলো হঠাৎ করে। মাথার মধ্যে ঘুরতে থাকলো একটাই কথা, সব জানতে পারলে জ্যোতি কিভাবে রিয়াক্ট করবে, কিভাবে সামলাবে তখন ওকে। দুশ্চিন্তায় যখন মাধুর্যের মুখ শুকিয়ে আছে, তখন জ্যোতি আবার বলা শুরু করলো, ভেবেছিলাম আমার কপালটা বড্ড খারাপ। ছোটবেলায় বাবা চলে গেল, বিয়ের পর মা। যখন সবকিছু হারিয়ে স্বামী নামক মানুষটাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি, ঠিক তখনই সেও পিছন থেকে ছুরি বসালো আমার পিঠে। জানেন ডাক্তারবাবু, আমার মনে হয়েছিল আমি নিজেকে শেষ করে দেব, রাখবো না এই জীবন। কিন্তু ঠিক তখনই জানতে পারলাম আমার মধ্যে একটা প্রাণের জন্ম হয়েছে, তাকে আমায় আগলাতে হবে। শুধু এই একটা কারণে আমি বাঁচতে চেয়েছি, সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। কিন্তু যখন আমার চেষ্টা ব্যর্থ হলো, আর ভাবলাম এখানেই বুঝি শেষ, ঠিক তখনই আপনি এলেন আমার জীবনে, ঢাল হয়ে দাঁড়ালেন আমাদের জন্য, আমাদের নতুন জীবন দিলেন। আপনার এই ঋণ শোধ করার সামর্থ্য আমার নেই ডাক্তারবাবু। বলতে বলতে
জ্যোতির চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মাধুর্য কি বলবে ভেবে পেল না। সে তো পারেনি তাদের দুজনকে বাঁচাতে, ব্যর্থ হয়েছে সে। দরজা খুলে আবরার ভেতরে এলো। তার নজর বেডের উপর বসে থাকা জ্যোতির দিকে পড়েনি। সে ফোন থেকে মুখ তুলে মাধুর্যর দিকে চেয়ে বলল, বাচ্চার বডিটা দাফনের ব্যবস্থা করব, আর কতক্ষণ ওভাবে রাখবি? কথাটা বলতেই তার নজর পড়ল জ্যোতির দিকে, আর অমনি আপনা আপনি তার মুখ বন্ধ হয়ে গেল। কথা আটকে গেল। জ্যোতির বুকের ভেতরটা ধক করে উঠল। সে মাধুর্যর দিকে চেয়ে প্রশ্ন করল, কোন বাচ্চা ডাক্তারবাবু? কার বাচ্চা? কি হয়েছে? মাধুর্য আবরারের দিকে চাইল। তার চোখে রাগের ঝলক। আবরার মাথা নিচু করে নিল। সে তো জানতো না জ্যোতির জ্ঞান ফিরেছে। জ্যোতি আবার প্রশ্ন করল, কি হলো ডাক্তারবাবু? বলছেন না কেন? কি হয়েছে? আর কার বাচ্চাও? মাধুর্য একটু দম নিল। আমতা আমতা করে বলল, এক পেশেন্টের। ডেলিভারির সময় বাচ্চাটা মারা গেছে। তো আসলে ওই যার ডেলিভারি হয়েছে মেয়েটার কেউ নেই। মানে ডেলিভারির সময় তারা দুজনেই মারা গেছে। এখন ওদের দাফনের ব্যবস্থা করা তো হসপিটাল কর্তৃপক্ষের দায়িত্ব। ওটাই বলছিল আবরার। আবরারও সায় দিল, হ্যাঁ, মেয়েটার কেউ নেই। বাবা মা মারা গিয়েছে, স্বামীও ডিভোর্স দিয়ে দিয়েছে। তাই জ্যোতি কেমন করে যেন চাইল দূষণের দিকে। তাদের কথা তার বিশ্বাস হলো না। কারোরই হবে না। তাদের কথার ধরনেই বোঝা যাচ্ছে তারা কিছু লুকাচ্ছে। জ্যোতির হঠাৎ করে তার পেটের দিকে নজর গেল। জামা কিছুটা তুলতেই তার চোখে পড়ল পেটের কাটা দাগটা। মাধুর্য আর আবরারের মুখ শুকিয়ে গেল। জ্যোতির চোখে পানি ছলছল করছে। সে ধরা গলায় মাধুর্যকে বলল, ডাক্তারবাবু, এটা কিসের দাগ ডাক্তারবাবু? আর আমার পেটটা এমন হয়ে আছে কেন? আমি কেন কিছু অনুভব করতে পারছি না ডাক্তারবাবু? এটা তো বড় ছিল। আমি টের পাচ্ছিলাম আমার সন্তানের অস্তিত্ব। এখন কেন পাচ্ছি না ডাক্তারবাবু? কথা বলছেন না কেন? চুপ করে কেন আছেন? চিৎকার করে বলল জ্যোতি। আশেপাশের কেবিন থেকে নার্স আর কয়েকজন রোগীও ছুটে এলো। দরজা থেকে উঁকি দিয়ে দেখলো ভেতরে কি চলছে। জ্যোতির চোখ বেয়ে টপাটপ পানি গড়িয়ে পড়ছে। জ্যোতি হাউমাউ করে কেঁদে উঠল এবার। কথা বলুন ডাক্তারবাবু, আপনার দুটো পায়ে পড়ি। কি হয়েছে আমার সন্তানের? কেন তার অস্তিত্ব আমি অনুভব করতে পারছি না আর? ডাক্তারবাবু, আপনি তো সব জানেন। আপনি কেন চুপ হয়ে আছেন? জবাব দিচ্ছেন না কেন? চুপ করে থাকবেন না ডাক্তারবাবু? মাধুর্য ছুটে গিয়ে জ্যোতিকে জাপটে ধরল। জ্যোতি গলা ছেড়ে চিৎকার করে কাঁদছে। আজ আর কারো কথা তার কানে ঢুকছে না। মাধুর্য তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আবরারের চোখেও পানি। সে কেন কাঁদছে সে নিজেও জানে না। দেশের বাইরে থাকা সুবাদে সে অনেক মেয়ে দেখেছে। অনেক মেয়ের সাথে তার পরিচয় হয়েছে। বিদেশি, স্মার্ট, কোনো দিক থেকে কমতি নেই তাদের। অন্তত আবরার তো এতদিন তাই ভেবে এসেছে। কিন্তু আজ সে বুঝেছে কোথায় কমতি আছে। এত মায়া মমতা তার দেখা মেয়েগুলোর মধ্যে নেই, যারা একটা ঠক, প্রতারক, বিশ্বাসঘাতকের অংশকেও নিজের মধ্যে আগলে রাখেন শুধুমাত্র সন্তান বলে। তাকে হারানোর জন্য এমন বুক উজাড় করে কাঁদতে পারে। আবরারের চোখের পানিও আজ বাদ মানছে না। এটাই বুঝি মায়ের ভালোবাসা, যে সন্তানের মুখ দেখেনি, তাকে ছুঁয়ে দেখেনি, শুধুমাত্র অনুভব করেছে বলে কেউ এভাবে কাঁদতে পারে? তার মা থাকলে তার কিছু হলেও কি এভাবেই কাঁদতো? চোখের পানি মুছে কেবিন থেকে বেরিয়ে পড়ল আবরার। এখানে থাকলে সবার সামনে হয়তো অঝরে কেঁদেই ফেলবে, আর সে সেটা চায় না। হসপিটালের রুম নাম্বার 201-এ চৌধুরী বাড়ির মানুষ জড়ো হয়ে আছে। বেডে মাথায় ব্যান্ডেজ বেঁধে শুয়ে আছে আরমান। ডেজি বেগমের চোখ ফুলে আছে। কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়েছিল সে। ছেলে বেঁচে ফিরল, বৌমা তার বেঁচে ফেরেনি। সাথে তার অনাগত নাতি বা নাতনিও হারিয়ে গেল চিরতরে। গাড়ি অ্যাক্সিডেন্টে বৌমার অকাল মৃত্যু ঘটেছে। ছেলে কোনো মতে বেঁচে ফিরেছে। এসব জানার পর থেকে তিনি কেঁদেই চলেছেন। আরমানের মাথায় বেশ গুরুতর আঘাত লেগেছে। এতে তার কথা বলার শক্তি আবার ফিরে আসার সম্ভাবনা আছে, অন্তত ডাক্তাররা তাই মনে করছেন। রুচির আর মন শান্ত হচ্ছে না কিছুতেই। বাকি সবাই যখন আরমানের জন্য চিন্তিত, তখন রুচির আর মনে শুধু জ্যোতির কথাই ঘুরছে। কোথায় আছে সে? সে কি সত্যি আর বেঁচে নেই? রুচিরা উত্তর খোঁজার চেষ্টা করেও পায় না। পিছন থেকে নীলুফার ইয়াসমিন মেয়ের পাশে এসে দাঁড়ালেন। গলা নামিয়ে বললেন, কাল রাত থেকে ভাবি আর ভাইজানের কিছু খাওয়া হয়নি। তুই বরং এক কাজ কর, ক্যান্টিন থেকে নিজে কিছু খেয়ে তারপর ওদের জন্য খাবার প্যাক করে আন।
বললে তো যাবে না, উঠবে না এখান থেকে। তুইও খাসনি, আগে নিজে খেয়ে তারপর ওদের জন্য নিয়ে আয়। নীলুফার ইয়াসমিন টাকাও দিয়ে দিলেন রুচিরার হাতে। রুচিরা সেটা নিয়ে বেরুলো বাইরে। উপরতলা থেকে নিচের তলায় নেমে কিছু দূর এগুতেই কারো চিৎকার করে কান্নার আওয়াজ ভেসে এলো তার কানে। কেমন যেন পরিচিত লাগলো কণ্ঠটা তার। কৌতূহল জাগলো মনে। রুচিরা খাবার কথা ভুলে সেদিকে এগিয়ে গেল। কেবিনের সামনে দাঁড়ানো মানুষ দেখে তার কৌতূহল আরো বাড়লো। সে একজনকে জিজ্ঞেস করলো, কি হয়েছে এখানে? উনি এভাবে কাঁদছেন কেন? মহিলাটা আফসোসের সুরে বলল, আর বলো না, বেচারি মেয়েটা নিজের মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পারলো, সন্তানটাকে বাঁচানো যায়নি। মেয়েটার আবার কেউ নেই, শুনেছি স্বামীও নাকি অন্য মেয়ের চক্করে এখন পরে ওকে তাড়িয়ে দিয়েছে। এখন কোথায় যে যাবে কে জানে, কি যে হবে বেচারি মেয়েটার। আফসোস করতে করতে চলে গেলেন তিনি। রুচিরার মনের ভিতর খসখস করছে। সে ধীরে ধীরে কেবিনের দরজার দিকে অগ্রসর হলো। বাইরে থেকে উঁকি দিয়ে সে দেখল রুচিরাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে জ্যোতি। মাধুর্য তাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। রুচিরার চোখের পানিও বাদ মানছে না আজ। কি থেকে কি হয়ে গেল? ভালো মানুষগুলোর সাথে কেন এমন হয়? উপরওয়ালা কি ওই জানোয়ারগুলোকে দেখে না? ওদেরকে কিছু করতে পারে না? দুনিয়া একটা পরীক্ষা ক্ষেত্র মাত্র। তার রুচিরা জানে, এখানে যে যত আকাম কুকাম করবে তার ফল যে ওপারেও ভোগ করবে, তাও সে ভালো করেই জানে। তবুও অবুঝ মন যে বোঝে না। জ্যোতির জন্য তার বড্ড খারাপ লাগছে আজ। মেয়েটা সব হারিয়ে ফেললো। রুচিরা শুধু মনে মনে একটাই প্রার্থনা করছে, তার যেন কোনো ক্ষতি না হয়। মাধুর্যের মনের ভিতরে ওলটপালট হয়ে আছে। তার বারবার মনে হচ্ছে এসব কিছুর জন্য সে দায়ী। কেন সে একটু আগে পৌঁছালো না? কেন সে জ্যোতিকে যেতে দিল? কেন? কিছুতেই মনকে বোঝাতে পারছে না সে। নিজের সাথে নিজের চুপিসারে এক দ্বন্দ্ব বেঁধেছে মাথার মধ্যে। কিন্তু সে আগে পৌঁছালে ওকে কিছু আটকাতে পারতো না বোধহয়। এটাই হওয়ার ছিল। হয়তো এতেই তাদের পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। মাধুর্য রুচিরা আর জ্যোতিকে রেখে কেবিনের বাইরে চলে গেল, তাদের নিজেদের মধ্যে কথা বলার সুযোগ দিয়ে। রুচিরা জ্যোতিকে শান্ত করার চেষ্টা করলো। আর কেঁদো না তুমি, এবার অসুস্থ হয়ে পড়বে। কাঁদতে কাঁদতে হেসকে উঠে গেছে জ্যোতির। রুচিরা আবার বলল, কেন কাঁদছো? এটাই ভাগ্যে ছিল। ভাগ্য বদলানোর ক্ষমতা আমাদের কারণেই। হয়তো ওপরওয়ালা তোমার গর্ভে ওই পাপির কোনো অংশ রাখতে চাননি, তাই এমনটা করেছেন। আমার বেঁচে থাকার শেষ ইচ্ছাটুকু যে চলে গেল। কাঁদতে কাঁদতে বলল জ্যোতি, ওহো, তোমাকে বাঁচতে হবে। তুমি না বাঁচলে প্রতিশোধ কে নেবে? এতগুলো দিন ওরা যা করেছে তা ক্ষমা করা গেল, এবার যে ক্ষমা করার মতো পরিস্থিতি নেই আর। তুমি কেন মরবে? মরবে তো ওরা, আর তুমি নিজে হাতে ওদের মারবে। অবাক চোখে চাইল জ্যোতি। রুচিরা জ্যোতির দিকে নরম দৃষ্টিতে চাইল। ঠোঁটের কোণে এক টুকরো হাসি ঝুলিয়ে বলল, আমি ছোট থেকেই একটু অদ্ভুত প্রকৃতির। এখন মনে হয় বুঝতে পারছো তুমি। এই যেমন আমি ওই বাড়ির মেয়ে হয়ে নির্দ্বিধায় নিজের বোনকে মারার কথা বলছি। এটা অদ্ভুত না? কিন্তু আমার কাছে এগুলো একদমই অদ্ভুত না। ওরা যা করেছে তা পাপ। এই পাপের কোনো ক্ষমা হয় না। তুমি নিজের ক্ষতি করলে ওদের কি হবে? খোলা আসমানের নিচে হেসে খেলে ঘুরে বেড়াবে? তুমি কি এটা চাও? জ্যোতি ডানে বায়ে মাথা নাড়ল। সে এটা চায় না। তবে তবে কেন এমন কথা বলছো? মরার কথা নয়, মারার কথা চিন্তা করো। জ্যোতি মাথা নিচু করে নিল। তাই তো, সে কেন মরবে? মরবে ওরা, যন্ত্রণা ভোগ করবে ওরা, যারা ওর সন্তানকে ওর থেকে কেড়ে নিয়েছে। চোখের পানি মুছে নিল সে। হেরে যাওয়ার জন্য তো জ্যোতি এত কিছু করেনি, তাহলে এখন হার কেন মানবে? জ্যোতিকে ঘুম পাড়িয়ে কেবিনের বাইরে বেরিয়ে এলো রুচিরা। ওদিক থেকে বারবার ফোন দিচ্ছে। এখন না গেলে ওরাই হয়তো এখানে চলে আসবে। আর আরমান আর এনির নজরে যদি জ্যোতি পড়ে, তবে ওরা যে আর কি কি করবে ওপরওয়ালা মালুম। তাই বেশ তাড়াহুড়ো করে বের হচ্ছে সে। বাইরে এসে খুব সাবধানে কেবিনের দরজা আটকে দিল। কিন্তু দরজা আটকে উল্টো দিকে ঘোরার আগে পিছন থেকে কেউ এসে জাপটে ধরলো তাকে। আকস্মিক এই ঘটনায় রুচিরা হতভম্ব হয়ে গেল। এতটাই যে তার মুখ দিয়ে তখন কোনো কথা বের হলো না। আবরার আসছিল জ্যোতির কেবিনের দিকে, কিছু ফলমূল নিয়ে। জ্যোতির শরীরটা অনেক দুর্বল, এগুলো এখন তার শরীরের জন্য ভীষণ প্রয়োজন। তাই আবরার গেছিল এসব কিনতে। কিন্তু যখন ফিরে আসলো, সে কিছুটা দূর থেকে দেখলো কেউ একজন চুপি চুপি জ্যোতির কেবিনের দরজা খুলছে। দেখতে পেতে আবরার থমকে গেল।
আবরার তো জানে জ্যোতির সাথে কি কি ঘটেছে, তাই মুহূর্তেই তার মনের ভিতর ধক করে উঠল। ওরা আবার জেনে যায়নি তো জ্যোতি বেঁচে আছে, তাই হয়তো ওকে মারতে লোক পাঠিয়েছে। বিপদ টের পেয়ে আবরার আর সময় নষ্ট করলো না। সে পা টিপে টিপে এগিয়ে গেল কেবিনের দরজার দিকে। রুচিরা কিছু বুঝে ওঠার আগে আবরার পিছন থেকে শক্ত করে জাপটে ধরল তাকে। রুচিরাকে পিছন থেকে জড়িয়ে ধরেই আবরার শক্ত কণ্ঠে বলল, কে তুই? এখানে কেন এসেছিস? কি উদ্দেশ্যে? ওকে মারতে এসেছিস? তোর তো সাহস কম না। কে পাঠিয়েছে তোকে? বল, বল বলছি। আবরারের একটা হাত রুচিরার মুখের কাছে। হাতটা এমন ভাবে আছে যে রুচিরা কথাও বলতে পারছে না। আবরার প্রথমে তা বুঝতে পারেনি। রুচিরার করে ঘুমানি কানে যেতে আবরার চট করে হাত নামিয়ে নিল। আবরার হাত সরাতেই রুচিরা চেঁচিয়ে বলে উঠল, ইডিয়ট কোথাকার! মাথায় বুদ্ধি শুদ্ধি নেই নাকি? মুখ চেপে ধরে বলছে, কথা বল, কথা বল। মুখ চেপে রাখলে কথা বলবো কি দিয়ে? মাথা দিয়ে? যত সব! রুচিরার ধমকে আবরার থতমত খেয়ে গেল। অন্যায় করলো সে, আবার ধমকও দিচ্ছে সে। এত ভারী মুশকিল। আবরারও গম্ভীর কণ্ঠে বলে উঠল, ঠিক আছে ঠিক আছে, এখন ওসব কথা বলে কথা ঘোরাতে পারবি না। এবার বল তোকে কে পাঠিয়েছে ওকে মারতে? সত্যি সত্যি বলবি, নইলে কিন্তু পুলিশে দেব তোকে। আবরারের কথা শুনে রেগে গেল রুচিরা। পুলিশে দেবে? ওকে পুলিশে দেবে? কত বড় সাহস! সে আবরারের প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা রাগ দেখিয়ে বলল, মারতে এসেছি মানে? আমাকে দেখে কোন অ্যাঙ্গেল থেকে ক্রিমিনাল মনে হচ্ছে? বলদ কোথাকার! ছাড়ুন বলছি। মারতে না এলে কেন এসেছিস? আর এমন চুপি চুপি কেন ঢুকছিলি? রুচিরা কিছু বলতে যাবে তার আগে মাধুর্য ওখানে ওদের দুজনকে অমন অবস্থায় দেখে ছুটে এলো এক প্রকার। আবরারকে ছাড়িয়ে নিয়ে ধমকের সুরে বলল, কি করছিসটা কি? মাথা কি খারাপ হয়ে গেছে তোর? একটা মেয়েকে অমন ঝাপটে ধরে আছিস? লাজ লজ্জার কি বিসর্জন দিয়ে দিয়েছিস? আবরারের মুখ কালো হয়ে গেল মাধুর্যের ধমকে। সে অভিমানী কণ্ঠে বলল, এই মেয়েটা চুপি চুপি জ্যোতির কেবিনে ঢুকছিল। মনে হয় ওরা পাঠিয়েছে। ওরা হয়তো জেনে গেছে জ্যোতি বেঁচে আছে, তাই তো ছুটে এসে ধরলাম ওকে। তার পরিবর্তে এই প্রতিদান দিলি? এজন্যই বলে কারো ভালো করতে নেই। নেহাত জ্যোতি মেয়েটার জন্য মায়া জন্মে গেছে, তাই। রুচিরা চশমাটা ঠিক করে দাঁত খিচিয়ে আবরারের দিকে তেড়ে গেল। মুখ সামলে কথা বলুন, নইলে কিন্তু আপনার এই মুখ আমি ভেঙে দেব। তখন আর মুখ দেখানোর অবস্থাতেই থাকবেন না। ইহ! চোরের মায়ের আবার বড় গলা। আবরারের এমন পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা দেখে অবাক হলো মাধুর্য। সে আবরারকে চুপ করিয়ে বলল, এই ইডিয়ট, কাকে কি বলছিস? এটা মিস জ্যোতির হাজবেন্ডের বোন, ওনার পরিচিত। ওনার সাথে দেখা করতে এসেছিলেন। আবরার এবার আরো চমকে উঠে মাধুর্যকে বকতে বকতে বলল, দেখা করতে এসেছিল আর তুই দেখা করতে দিলি? তুই কি ভুলে যাচ্ছিস যে ওর হাজবেন্ড কেমন? ওর সাথে কি কি করেছে? এটি তো তার বোন। যদি ওদের বলে দেয় সব, তখন কি হবে? হায় আল্লাহ, একজন ডাক্তার এতটা ব্রেনলেস কি করে হতে পারে? তুমি এর হাত থেকে সব রোগীদের রক্ষা করো উপরওয়ালা। আবরারের কথা শেষ হতে মাধুর্য একটা চর বসিয়ে দিল তার পিঠে। তারপর সংক্ষেপে সবটা বলল তাকে। জ্যোতির সাথে রুচিরার কেমন সম্পর্ক? শুনে আবরার মুখ কালো করে দাঁড়িয়ে রইল। আর রুচিরা, সে তো আগুন চোখে চেয়ে আছে আবরারের দিকে। মাধুর্যের কথা শেষ হতেই রুচিরা খ্যাপা গলায় বলল, কি বলছিলেন? আমাকে পুলিশে দেবেন? এবার আমি আপনার নামে মানহানির মামলা করব। আপনাকে জেলে ঢুকিয়ে তারপর শান্ত হব আমি। বলে কিনা আমি নাকি খুনি, আমি নাকি চোর। বলদ একটা! মাথা থেকে তো গোবর পচা গন্ধ আসছে। আবার আসছে আমায় শিক্ষা দিতে। রুচিরা গটগট করে পা ফেলে বেরিয়ে গেল সেখান থেকে। আর আবরার ভ্যাবলা কান্তের মতো তার যাওয়ার পানে চেয়ে রইল। তাহলে শেষমেশ আমাদের প্ল্যান সফল হলো তবে? পথের কাঁটাও দূর হলো। কি বলো সুইটহার্ট? আরমান এনির ঘাড়ে মুখ ঘষতে ঘষতে বলল। আরমান বেডের ওপর আতশোয়া হয়ে বসে আছে, আর এনি তার কোলের ওপর। আরমান তাকে জড়িয়ে ধরে ঘাড়ে গলায় মুখ ঘষছে। এনিও সায় দিচ্ছে তাকে। এনি নেশালো দৃষ্টিতে তার দিকে চেয়ে বলল, পথের কাঁটা তো দূর হলো তোমার জীবন থেকে। এবার আমাকে তোমার জীবনে ঢোকানোর ব্যবস্থা করো। আর কতদিন অপেক্ষা করাবে ডার্লিং? আরমান এনির গলা একটা চুমু খেয়ে বলল, আর কয়েকটা দিন অপেক্ষা করো সুইটহার্ট। সবেমাত্র আপদটা বিদায় হলো, এখনই এত তাড়াহুড়ো করলে সবাই তো ডাউট করবে। এনি আদুরে আর অভিমান মেশানো কণ্ঠে বলল, আমি অত কিছু জানি না। বিয়ে কবে করবে সেটা বলো। আমার আর তর সইছে না।
আরমান আরো ঘনিষ্ঠ হলো এনির, কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তাতে কি ডার্লিং, কাছে আসার জন্য বিয়ের কি দরকার আছে? বলে এনির ঠোঁটের দিকে অগ্রসর হলো সে। ঠিক এমন সময় বাইরে থেকে ডেজি বেগমের গলার আওয়াজ ভেসে আসতে দুজনে ছিটকে দুদিকে সরে গেল। এনি তড়িঘড়ি করে নিচে নেমে জামা কাপড় ঠিক করতে লাগলো। আরমানও সব ঠিক করে নিল, যাতে কেউ কিছু বুঝতে না পারে। আরমান মাথার ব্যান্ডেজটা আবার ঠিক করে নিয়ে শুয়ে পড়ল। চোখ মুখের এক্সপ্রেশনও পাল্টে গেল মুহূর্তে। ডেজি বেগম কেবিনে ঢুকে একটু থমকে দাঁড়ালেন। তার পিছু পিছু বাকিরাও থেমে গেল। ডেজি বেগম এনির দিকে ভ্রু কুঁচকে চেয়ে বললেন, তোর গলায় ওই দাগটা কিসের রে এনি? না চাইতো এনির হাত আপনা আপনি সেখানে চলে গেল। মনে মনে ঢোক গিলল সে, তার নজরে ওটাও পড়েছে। এনি আমতা আমতা করে বলল, আসলে বড় মা, ওই অ্যালার্জি হয়েছে ভীষণ। অ্যালার্জিতে চুলকে চুলকে দাগ হয়ে গেছে। ডেজি বেগমের কথার ধরন বদলালো। ও, তা হসপিটালেই তো আছিস, ডাক্তারটা দেখে ওষুধ নিতে পারছিস না? মনে ছিল না বড় মা। আরমান ভাইয়ের এই অবস্থা, সবাই টেনশনে আছো। এত কিছুর মধ্যে এই কথা আর খেয়াল ছিল না। ডেজি বেগম এবার ছেলের পাশে গিয়ে বসলেন। মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, এখন কেমন লাগছে বাবা? আরমান কাপা কণ্ঠে আস্তে আস্তে বলল, আগের থেকে ভালো মা। বলতে বলতে কেঁদে উঠল সে। ডেজি বেগমের হাত চেপে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি পারলাম না মা। জ্যোতিকে বাঁচাতে পারলাম না। আমার সন্তান, তাকে বাঁচাতে পারলাম না। আমি ব্যর্থ মা। আমি বাবা হিসেবে, স্বামী হিসেবে ব্যর্থ। কান্নার চোটে কথাই বলতে পারছে না সে। ডেজি বেগম সহ বাকি সবার চোখে পানি এসে ভিড় করলো। তবে এই নাটক সহ্য হলো না রুচির আর। সে সবার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। আরমানের এমন নাটক দেখে তার চোখ মুখ শক্ত হয়ে এলো বটে, তবে সে কোনো প্রতিক্রিয়াও দেখালো না তৎক্ষণাৎ। এনি ঠোঁট চেপে হাসি আটকালো। ইস, কি দুর্দান্ত অভিনয় করে আরমান। আরমান কাদার ফাঁকে একবার এনির দিকে আর চোখে চেয়ে চোখ টিপল। তা অবশ্য কারো নজরে পড়ল না। ডেজি বেগম ছেলেকে শান্ত করার চেষ্টা করলেন। চুপ কর বাবা, আর কাঁদিস না। তোর শরীরটাও যে ভালো নেই, আর কান্নাকাটি করিস না। কান্নাকাটি করে আর কি করবি বল? সে কি ফিরে আসবে আর? যার যাওয়ার ছিল সে চলে গেছে। এগুলো আটকানোর সামর্থ্য যে আমাদের নেই। আমাদের হাতে কিছু নেই। তুই এভাবে নিজের শরীর খারাপ করিস না, শান্ত হ। আরমান তবুও মুখ তুলল না তখনই। সে ডেজি বেগমকে জড়িয়ে ধরে রইল। নীলুফার ইয়াসমিন এনিকে নিয়ে বেরিয়ে এলেন কেবিনের বাইরে। এনির হাতটা তিনি বেশ জোর করেই ধরেছিলেন। এনি ব্যথায় চোখ কুঁচকে ফেলল। উফ মা, কি করছো? নীলুফার ইয়াসমিন কেবিন থেকে কিছুটা দূরে নিয়ে এনির হাত ছাড়লেন। তোর গলায় ওটা কিসের দাগ এনি? এনি একটু থতমত খেলো। মা হঠাৎ বাইরে এনে এমন কথা জিজ্ঞেস করছে কেন? তখন তো বললামই মা, এটা অ্যালার্জির। আমি সত্যি কথা বলতে বলেছি। মায়ের চোখ মুখের হাবভাব দেখে এনি একটু ভয় পেল। মা কিছু বুঝতে পারেনি তো, কিংবা জানতে পেরে যায়নি তো তার আর আরমানের কথা? ভাবতেই ভয়ে গলা শুকিয়ে এলো এনির। সে কিছু বলছে না দেখে নীলুফার ইয়াসমিন আবার বলে উঠল, তুই কি কোনো ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছিস? এনির বুক শুকিয়ে এলো। সে জিভ দিয়ে শুকনো ঠোঁট দুটো ভিজিয়ে নিল। আসলে মা, আমি একটা ছেলেকে। নীলুফার ইয়াসমিন তার কথা শেষ করতে দিলেন না। হাত উঁচু করে তাকে থামিয়ে দিলেন। আমি জানি না কে সেই ছেলে, জানতেও চাই না। দেখো মেয়ে, তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে মানে এই নয় যে তুমি যা ইচ্ছে তাই করে বেড়াবে, এমন উল্টোপাল্টা কাজ করবে, নোংরামি করবে। যার সাথে যে সম্পর্ক আছে তা ভেঙে ফেলো। তোমার বাবা এটা কখনোই মেনে নেবেন না। আর পরিবারের মুখে চুনকালি লাগানোর মতো কোনো কাজ যদি করেছো, তবে স্বাধীনতার কথা ভুলে যাও। ঘরের বাইরে এক পাও রাখতে দেব না কখনো। এনি মনে মনে স্বস্তির নিঃশ্বাস নিল। যাক, তবে মা জানে না কে সেই ছেলে। এনি বলল, তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই নয় মা। আমি এমন কোনো কাজ করিনি, আমি যেন কখনো না শুনি। শাসিয়ে চলে গেলেন নীলুফার ইয়াসমিন। এনি মায়ের চলে যাওয়ার দিকে চেয়ে হেসে উঠল। দুদিন পর আরমানকে কাল রাতেই বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে। আজ জ্যোতির মৃত্যু উপলক্ষে মিলাদের আয়োজনও করা হয়েছে। কয়েকশো লোককে নেমন্তন্ন করা হয়েছে। বাড়িতে তাই বিশাল আয়োজন। মসজিদের হুজুর ডেকে দোয়া কালামও পড়া হচ্ছে। আরমান ছাদের কিনারে দাঁড়িয়ে আছে, এক হাতে কফির মগ, তার দৃষ্টি নিচের দিকে। বাড়িতে আসা লোকজনকে দেখছে সে। পিছন থেকে এনি এসে জড়িয়ে ধরল তাকে। এনির উপস্থিতি টের পেয়ে সে ঘুরে দাঁড়ালো।
এনি আরমানের গলা জড়িয়ে ধরলো। কি করছো সুইটহার্ট? দেখতেই তো পাচ্ছ। আচ্ছা ওসব ছাড়ো, নিচের কি অবস্থা? আয়োজন সব হচ্ছে তো ঠিকঠাক? তার বলতে, এতটুকু কমতি রাখছি না আমি। আমি নিজে ভার নিয়েছি। আরমান এনির ঠোঁটে চুমু খেলো একটা। ঠিক এমন সময় নিচ থেকে একটা শোরগোলের আওয়াজ কানে এলো। আরমান চট করে নিচে তাকালো, কিন্তু বিশেষ কিছু বোঝা গেল না। রুচিরা দৌড়ে এসে থামলো দুজনের সামনে। দুজনেই হতভম্ব হয়ে গেল রুচিরাকে এভাবে আসতে দেখে। এনি ঘাবড়ে গিয়ে প্রশ্ন করলো, তো তুই এখানে? রুচিরা তার প্রশ্নের জবাব না দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, নিচে চল, তোরা দুজনেই। কিন্তু কেন? সেটা গেলেই দেখতে পাবি, বলে মুচকি হেসে উঠল সে। তারা কেউই রুচিরার হাসির কারণ বুঝতে পারল না, তবে সময় নষ্ট করলো না দুজনে। চুপচাপ রুচিরার পিছু পিছু নিচে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। উপস্থিত সব অতিথিরাও সেখানে দাঁড়িয়ে আছে। আরমান আর এনির দিকে চোখ পড়তে তারা অদ্ভুতভাবে চেয়ে রইল তাদের দিকে। তারা এসেই যা দেখলো তাতে তাদের পায়ের নিচের মাটি সরে গেল। ড্রয়িং রুমে রাখা বড় টিভিটা চালু করা, তার বড় বড় স্ক্রিনে ভাসছে একটা ভিডিও। আরমান আর এনি জড়িয়ে ধরে চুমু খাচ্ছে তারা একে অপরকে। ডেজি বেগম হয়ে গেছেন স্ক্রিনের দিকে চেয়ে, আর বাকিরা ছি তো করতে শুরু করেছে ইতিমধ্যে। ছি ছি, একে অনিষ্ট কারবার। বউ মরল মাস পেরোলো না, এরই মধ্যে অন্য মেয়ের সাথে নষ্টামি, তা আবার নিজের চাচাতো বোনের সাথে। আরে, বউ মরার পরে কি আগে থেকে শুরু করেছে তা তো বুঝতে পারছি না। নিশ্চয়ই সে বেঁচে থাকতেই নোংরামি শুরু হয়েছে। না হলে দেখো না, বউ বাচ্চা মরেছে, কোথায় শোকতাপ করবে, তা না করে নোংরামিতে মজেছে। তা যা বলেছ, মনে হয় বহুদিন থেকে এসব করে আসছে। ভালোই হয়েছে বউটা মরে, না হলে আজ তো শোকেই মরে যেত। আবার কেমন ঘটা করে মিলাদের আয়োজন করেছে দেখেছ? আমি তো সকাল থেকে এসেই ছেলেটাকে দেখছিলাম, মুখে দুঃখ কষ্টের এতটুকু ছিটে ফোটাও নেই। ভাবা যায়? মুখ দেখলেই তো বোঝা যায়। লোকজনের এমন কথায় আগুন জ্বলে উঠল ডেজি বেগমের মাথায়। তিনি ছুটে গিয়ে একটা চর বসিয়ে দিলেন আরমানের গালে। এনি একটু পেছনে সরে গেল। ডেজি বেগমের পরপরই নীলুফার ইয়াসমিনও মেয়ের গালে সপাটে একটা চর বসিয়ে দিলেন। তবে তিনি একটা চরে শান্ত হলেন না। এনি ঘুরে মেঝেতে পড়ে গেল। নীলুফার ইয়াসমিন সেই চোটে চোটে 6-7টা চর বসিয়ে দিলেন তার গালে। আরমানের বাবাও উপস্থিত ছিলেন সেখানে। তিনি তো লজ্জায় মাথাটাও তোলার সাহস পেলেন না। কি করলি এটা? ডেজি বেগম চিৎকার করে বলে উঠল, এসব করার আগে তোর একবারও মাথা এলো না তোর বাবার সমাজে একটা নাম আছে, পরিচয় আছে, সম্মান আছে, সেটা যে মাটির সাথে মিশে যেতে পারে। সমাজের লোক থুতু ফেলবে মুখের ওপর। নীলুফার ইয়াসমিন এনির গলার টুটি চেপে ধরে বললেন, তোকে কদিন আগেও আমি সাবধান করেছি, তাও তুই আমার কথা শুনলি না। শেষমেশ নিজের ভাইয়ের সাথে। ছি, আমার তো মুখে বলতেও ঘৃণা করছে। পাশ থেকে দুজন মহিলা এসে এনির মাকে সরিয়ে নিয়ে গেল। এনি উঠে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। একটু দম নিয়ে সে মায়ের মুখের ওপর বলে উঠল, ভাই মানে? ও আমার আপন ভাই নয়। আর সম্পর্কে জড়িয়েছি তো কি হয়েছে? ওনার বউ আর বেঁচে নেই। আমি তো এখানে কোনো অন্যায় দেখছি না। আমরা দুজন দুজনকে ভালোবাসি, তোমরা এর মধ্যে বাধা দিতে পারো না। নীলুফার ইয়াসমিন আবার তেড়ে যাওয়ার জন্য উদ্যত হলেন, কিন্তু মহিলাগুলো তাকে ধরে রাখলো। আরমানও ডেজি বেগমের দিকে চেয়ে বলে উঠল, এনি যা বলছে সব ঠিক। আমার অধিকার আছে নিজের জীবনটাকে নিজের মতো গুছিয়ে নেওয়ার। আমি যদি নতুন করে শুরু করতে চাই তবে তোমরা আমায় আটকাতে পারো না। আমি আর এনি দুজনেই প্রাপ্তবয়স্ক। নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদের আছে মা। আরমানের কথা শেষ হতে ডেজি বেগম আরো একটা চর কষিয়ে দিলেন তার গালে। তো লজ্জা করছে না? এত বড় অপরাধ করো এখন আমার বড় বড় কথা বলছিস? ভালোবাসা? ভালোবাসা দেখাচ্ছিস? এটাকে ভালোবাসা নয়, নোংরামো বলে। কবে থেকে চলছে এসব? হ্যাঁ, কবে থেকে এই নোংরামো করে যাচ্ছিস? মেয়েটা নেই আজ সবে 12 দিন। এই 12 দিনের 10 দিনই তুই হসপিটালে ভর্তি ছিলিস। তাহলে এসব কবে ঘটলো? নিশ্চয়ই তার আগে থেকে। সেদিন না বউ বাচ্চাকে হারানোর শোকে কেঁদে ভাসালি? কদিন যেতে না যেতেই তোর অন্য মেয়ের ওপর ভালোবাসা উপচে পড়ছে। মায়ের কথা শুনে আরমান আর এনি দুজনের মুখটা শুকিয়ে গেল। কিন্তু বিষয়টা শুধু এতটুকুতেই সীমাবদ্ধ রইল না। ওরা ভেবেছিল শুধু চুমুই তো, এটা না হয় সরি বলে মিটিয়ে নেবে তারা। বাবা মা কি আর বেশিক্ষণ রাগ করে থাকতে পারবে? বলে দেবে না হয়। আরমানের যৌতুকে হারিয়ে অসহায় লাগছিল, তাই এনি তাকে সঙ্গ দিয়েছে।
কিন্তু তাদের কথাবার্তা শেষ হতে না হতে টিভি আবার চালু হলো বললে ভুল হবে। রুচিরা রিমোট টিপে চালু করলো। এবার যে দৃশ্য সবাই দেখলো তাতে সবার চোখ ছানা বড়া হয়ে গেল। বড় পর্দা আরমান আর এনির ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাসলো। সবাই যত দেখছে তত আরমান আর এনির দিকে চেয়ে ঘৃণায় গালাগাল দিচ্ছে। দুজনের তো মাথায় আকাশ ভেঙে পড়ল যেন। আরমানের বাবা বুকে হাত চেপে মেঝেতে বসে পড়লেন। কয়েকজন তাকে ধরে সোফায় বসিয়ে দিল। ডেজি বেগম আর নীলুফার ইয়াসমিন তো আর একটু হলেই মাথা ঘুরে পড়বেন এমন অবস্থা। ছেলে মেয়ের এমন অধঃপতন তারা মানতেই পারছেন না। কি বলবেন তারা, ভাষা হারিয়ে ফেললেন রীতিমতো। ভিডিও শেষ হতেই লোকজনের ফিসফিসানি আবার শুরু হলো। তবে বেশিক্ষণ চলল না। বাইরে থেকে ম্যানেজার এসে সবাইকে একে একে বাইরে বের করে নিয়ে গেল। এখন ড্রয়িং রুমে শুধু পরিবারের সদস্য আর চাকর বাকররা। নীলুফার ইয়াসমিন হায় হায় করে উঠলেন, এ কি দেখালে খোদা, এসব দেখার আগে আমার মরণ দিলে না কেন। রুচিরা কিন্তু এসব বেশ এনজয় করছে। সেই তো সুযোগ বুঝে পেন ড্রাইভটা সেট করে টিভি চালু করেছিল। পেন ড্রাইভটা মাধুর্য তাকে দিয়েছিল আজকে সকালে। আজকের থেকে ভালো সুযোগ কি আর হবে। এনির মাথাটা ভন ভন করছে। এখন মনে হচ্ছে বড় ভুল করেছে স্বীকার করে, যে আরমানের সাথে তার সম্পর্ক ছিল। এমন ভিডিও আছে জানলে সে স্বীকার করতো না, বলে দিত এটা নিশ্চয়ই কেউ এডিট করেছে তাকে ফাঁসানোর জন্য, তাদের মান সম্মান নষ্ট করার জন্য। কিন্তু সে ভেবেছিল ভিডিও শুধু অতটুকুই, তাই তো মেনে নিয়েছিল সম্পর্কের কথা। এখন বুঝছে বড় ভুল হয়ে গেল। কিন্তু এত কিছুতেও দুজনের মনে এই ভাবনাটা একবারও এলো না যে তারা অন্যায় করেছে, অপরাধ করেছে। তারা এখনো ভেবে চলেছে কি করে নিজেদের নিরপরাধ প্রমাণ করবে, কি করে ঝামেলা থেকে মুক্তি পাবে। কান্নাকাটি, মান অভিমানে সেই দিনটা পার করলো। আসল ঝড় শুরু হলো পরের দিন থেকে। পাড়া প্রতিবেশীরা যেভাবে পারছে ছোট করে যাচ্ছে তাদের, কথা শোনাতে ছাড়ছে না। রাস্তাঘাটে অপমান অপদস্থ করেই যাচ্ছে। সামনাসামনি না করলেও আড়ালে আবডালে যে কথা শোনাতে ছাড়ছে না, তা তারা ভালোই বুঝতে পারছে। আরমান আর এনি ভেবেছিল আস্তে আস্তে সবাই সব ভুলে যাবে। এক বিষয় আর কতদিনই বা মনে থাকবে। আর সব থেকে বড় কথা, পথের কাঁটা তো সরে গেছে। এখন এই সামান্য বিষয় তারা সামলে নিতে পারবে। কিন্তু এই সামান্য বিষয়টা আর সামান্য রইল না। শুধু সেদিন উপস্থিত কয়েকজন লোক নয়, সেই ভিডিও যে গোটা শহর দেখেছে তা তারা জানলো দুদিন পর। এনির কাছে অনবরত আননোন নাম্বার থেকে ফোন আসতে লাগলো। ফোন ধরলেই নোংরা নোংরা কথা বলে তারা। ইস, তোমার ফিগারটা তো জোস, তোমায় ছুঁয়ে দেখার ভীষণ ইচ্ছে আমার। এক রাতের জন্য কত নিবেন? এমন সুন্দর শরীরটা শুধু ওনাকে ভোগ করতে দেবেন? আমাদেরও তার স্বাদ নেওয়ার সুযোগ করে দিন। লজ্জায় ঘৃণায় এনি ফোনটাই বন্ধ করে রাখলো। আরমান তো বাইরে বের হয় বন্ধ করে দিল। কিন্তু যে পাপ তারা করেছে তা কি এত সহজে মিটবে? রুচিরা আজ এসেছে জ্যোতির সাথে দেখা করতে, জ্যোতি মাধুর্যের কাছে। রুচিরা বাইরে দাঁড়িয়ে কয়েকবার কলিং বেল বাজালো, অপেক্ষা করছে কারো দরজা খোলার। কয়েক সেকেন্ড পর ভেতর থেকে কেউ দরজা খুলে দিল। দরজা খুলতে আবরারের মুখোমুখি হলো রুচিরা। কপাল কুঁচকে বলল, আপনি আপনি এখানে? আবরার ফের প্রশ্ন করলো। হুঁ, আপুর সাথে দেখা করতে এসছি। জ্যোতিকে রুচিরা আপু বলে সম্বোধন করে। ভাবি ডাকটা ডাকতে তার যেমন রুচিতে বাঁধে, জ্যোতি শুনতে তেমন ঘৃণা লাগে। আমরা দরজা ছেড়ে সরে দাঁড়ালো। আসুন। রুচিরা ভেতরে ঢুকলো। বাড়িতে মাধুর্য কিংবা তার মা কেউই নেই। মাধুর্য হসপিটালে, তার মা সোমা বেগম গেছেন কোন আত্মীয়ের বাড়ি। যাওয়ার আগে তাই মাধুর্য আবরারকে জ্যোতির খেয়াল রাখার জন্য বলে গেছেন। রুচিরা ভেতরে ঢুকতে আবরার তাকে সোফায় বসতে বলল। সে গেল জ্যোতিকে নিয়ে আসতে। রুচিরা বসলো। আবরারকে দেখে প্রথমে একটু অবাক হলো। তার হাবভাব যেমন, এ বাড়িটা বুঝি তার। অবশ্য মাধুর্য আর আবরারের বন্ধুত্ব যে কতটা গভীর তা সে কিছুটা হলেও অনুমান করতে পারে। জ্যোতি রুচিরার কথা শুনে দ্রুত চলে এলো। পিছন পিছন আবরার। জ্যোতিকে যেন চোখের আড়াল করাই যাবে না। বন্ধুর আদেশ বলে কথা। জ্যোতি এসে রুচিরাকে জড়িয়ে ধরল। কেমন আছো? ভালো আছি, তোমায় নিয়ে একটু দুশ্চিন্তায় ছিলাম। এখন তোমাকে সুস্থ দেখে ভালো লাগছে। জ্যোতি হাসলো। মেয়েটা তাকে নিয়ে কত চিন্তা করে। বসো। রুচিরা আর জ্যোতি পাশাপাশি বসলো। জ্যোতিকে হাসি খুশি দেখে রুচিরার মন তৃপ্তি পেল। রুচিরা আবরারের দিকে চেয়ে বলল, আপনি এখান থেকে যান এখন। আপুর সাথে আমার ইম্পর্ট্যান্ট কথা আছে। আবরার ভ্রু কুঁচকে ফেলল। আমার সামনে বলুন।
আমি ওকে একা রেখে কোথাও যাব না। কেন? আপনার কি মনে হচ্ছে আপুকে আমি কিডন্যাপ করে নিয়ে যাব? আবরার উদাস গলায় বলল, যেতেও পারেন, বলা যায় না। রুচিরা রেগে রেগে চশমার ফ্রেমটা উপরে ধাক্কা দিয়ে বলল, আপু, ওনাকে বাজে কথা বন্ধ করতে বলো, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আচ্ছা, কি খারাপ হবে শুনি? আহ, কি হচ্ছে এসব? দুজনেই চুপ করো। ভাইয়া, আপনি এত চিন্তা করবেন না আমায় নিয়ে। অমন দুর্ঘটনায় যখন আমার মরণ হয়নি, তবে এখনো হবে না। আপনি আপনার মতো টাইম স্পেন্ড করুন। আমার কোনো প্রয়োজন হলে আমি অবশ্যই আপনাকে বলবো। জ্যোতি দুজনকে থামিয়ে বলে উঠল, সত্যিই বলবে কিন্তু, আমি আছি এখানে। চলে গেল সে। তবে যাওয়ার আগে রুচিরার দিকে চেয়ে মুখ বাঁকাতে ভুলো না। জ্যোতি তা দেখে হেসে উঠল। রুচিরা কিছু বলার জন্য মুখ খুলতেই তাকে থামিয়ে দিল। ওসব ছাড়ো এখন, ওদিকের কি খবর বলো? রুচিরা আবরারের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে বলল, খবর তো চমৎকার। ওই ঘটনাটা দেখেছো না সব? আমি তো ভিডিও করে পাঠিয়েছিলাম মাধুর্য ভাইয়াকে। হ্যাঁ দেখেছি, তবে এরপর কি হলো তা তো জানা হলো না। আহা, সেটা বলতেই তো এলাম আমি। রুচিরা একে একে সব বলল। এ নিয়ে আর আরমান কি কি ফেস করছে সব খুলে বলল। জ্যোতি মন দিয়ে শুনল। রুচিরা তার হাত চেপে ধরে বলল, তুমি খুশি হওনি? জ্যোতি একটু মুচকি হেসে বলল, কেন হব না, খুব খুশি হয়েছি। তাহলে হাসছো না কেন? সব খুশি কি হেসে প্রকাশ করতে হয়? আমি তৃপ্তি পেয়েছি এটা শুনে। ওহো ওহো, এখনই তৃপ্তি পেলে হবে না তো, এখনো অনেক কিছু করা বাকি। যেভাবে ওদের জন্য তুমি সাফার করেছো, ঠিক তেমন করে তোমাকে ওদের সাফার করাতে হবে। না হলে তো সমান সমান হবে না। জ্যোতি রুচিরার দিকে পলকহীন চোখে তাকিয়ে রইল। তা দেখে রুচিরা বলল, কি দেখছো ওভাবে? নিশ্চয়ই ভাবছো আমি ও বাড়ির মেয়ে হয়ে কেন তোমার সাথে মিলে ওদের শাস্তি দিচ্ছি। আরে, তুমি কি করে বুঝলে? এই ভাবনাটা আসা খুব স্বাভাবিক। তবে উত্তরটা তো তুমি জানোই, আমার নেচার কেমন তাও জেনে গেছো। তবে এখন এত অবাক হইও না, এরপর কি করবে সেটা ভাবো। বলে একটু চুপ করলো রুচিরা। জ্যোতি প্রশ্ন করলো, চুপ হয়ে গেলে যে? বাকিদের জন্য খারাপ লাগছে বুঝলে, ওই জানোয়ার দুটোর জন্য ওরা সাফার করছে, কত কিছু সহ্য করছে, এটাই। জ্যোতি রুচিরার কাঁধে হাত রেখে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো কিছু খুঁজে পাচ্ছি না। তোমার কথা ঠিক, ওরা বিনা কারণে এগুলো সহ্য করছে, কিন্তু কি করব বলো, এছাড়া অন্য উপায় যে নেই। ওরা আমার সন্তানকে মেরেছে, ওদেরকে কিভাবে ছেড়ে দিই বলো? বলতে বলতে জ্যোতির মুখের ভাব কঠিন হয়ে এলো। রুচিরা একটু নড়ে চড়ে বসলো। আমি তোমায় ক্ষমা করতেও বলছি না। আচ্ছা, ওসব ছাড়ো এখন, এরপর কি করবে সেটা বলো। জ্যোতি ঠোঁট চেপে হেসে বলল, আমি আর কি বলবো বলো, আমাদের লিডার যা বলবেন তাই করতে হবে। রুচিরা খানিক অবাক হয়ে প্রশ্ন করলো, লিডার মানে? পর মুহূর্তে বুঝতে পেরে বলল, মাধুর্য ভাইয়ার কথা বলছো? জ্যোতি মাথা নাড়ল। হো, উনি ছাড়া আর কে? তোমার পরে উনিই তো একমাত্র ব্যক্তি যাকে আমি আমার দুঃসময়ের সাথে পেয়েছি। সব সময় ভেবেছি আমার মতো পোড়া কপালে বুঝি আর দুটো নেই, কিন্তু এখন মনে হচ্ছে আমার কপাল অতটাও খারাপ নয়। নইলে তোমাদের মতো দুজন মানুষ আমার জীবনে কি করে আসে? উনি আমার জীবন বাঁচিয়েছেন, শুধু তাই নয়, হসপিটাল থেকে তুলে এনে বাড়িতে জায়গা দিয়েছেন। এত খেয়াল রেখেছেন আমার, ওনার কাছে আমি কৃতজ্ঞ থাকবো সারা জীবন। রুচিরা একটু ভেবে বলল, তা না হয় বুঝলাম, কিন্তু ভাইয়ার মা, উনি তো জানেন না যে তিনি তোমায় ডিরেক্ট বাড়িতে তুলে এনেছেন, জানলে কি মেনে নেবেন? জ্যোতি একটু ভাবনায় পড়ল বটে। রুচিরা আবার বলল, যদি মেনে না নেয়, যদি তার কথা শুনে ভাইয়াও তোমায় বাসা থেকে বের করে দেয়? তুমি কিন্তু আমায় জানাবে বুঝলে, একদম দেরি করবে না। যাই হোক, তুমি আমায় বলবে। জ্যোতির কিছু বলার আগে পিছন থেকে আবরার বলে উঠল, এই একদম আমার বন্ধুর নামে ওর কাছে কান ভাঙাবেন না বলে দিলাম। আমার বন্ধু একদমই খারাপ নয়। তো আমি কখন বললাম উনি খারাপ? মুখে না বললেও আকার ইঙ্গিতে তো বুঝিয়ে দিচ্ছেন। চুপ করুন তো আপনি, সবসময় দু লাইন বেশি বুঝছেন। হ্যাঁ বুঝি, কারণ আমার মাথায় আপনার মতো গোবর ভর্তি না, মস্তিষ্ক আছে তাই বেশি বুঝছি। রুচিরা রাগে চোখে আবরারের দিকে তাকাতে আবরার শীষ বাজাতে বাজাতে অন্যদিকে ঘুরে চলে গেল। জ্যোতি দুজনের কাণ্ড দেখে হেসে কুটি কুটি। 3 দিন আগে এনি সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রায় সাথে সাথে। এই 3 দিন এনি আইসিইউতে ভর্তি ছিল। বাইরে নীলুফার, ইয়াসমিন আর ডেজি বেগম অপেক্ষা করছেন। আরমান আসেনি। এই 3 দিনে একবারের জন্য সে দেখা করতে আসেনি।
সে নিজের রুমেই আছে। এনির এমন খবরেও আরমানের বাড়ির বাইরে বেরোনোর সাহস করেনি। নীলুফার ইয়াসমিনের চোখে তেমন পানি নেই। মেয়ের এই বিপদেও তিনি তার করা পাপের কথা ভুলতে পারছেন না। সে যে প্রাণে বেঁচে গেছে এটাই ওপরওয়ালার লাখ লাখ শুকর। অপারেশন শেষ করার পর ডাক্তার সাহেবের সাথে কথা হয়েছে। বিষ বার করা হয়েছে শরীর থেকে। তিনি তাদের অপেক্ষা করতে বলে গেছেন। দরকারি কথা আছে। দুজনে এনির কাছে গেল। এনি বেডে শুয়ে আছে, নিস্তেজ হয়ে। কদিনেই ভীষণ শুকিয়ে গেছে। দুজনে তার পাশে বসতেই ডাক্তার এলেন। একবার এনির দিকে চেয়ে বললেন, বাইরে চলুন, দরকারি কথা আছে। নীলুফার ইয়াসমিন বললেন, এখানেই বলুন ডাক্তার, ইতস্তত করছেন কেন? ও শুনবে বলে? খারাপ কিছু হয়েছে? ওটাও এখানেই বলুন, শুনুকো। নীলুফার ইয়াসমিন বুঝতে পারছেন না আদতে কি হয়েছে। তিনি ভেবেছেন রোগীর সামনে তো এমনিতেই ডাক্তার কিছু বলে না, ভালো খারাপ যাই হোক। নীলুফার ইয়াসমিন তাই গুরুত্ব দিলেন না। ডাক্তার একটু দম নিয়ে বললেন, খারাপ তো হয়েছে। আপনারা যখন চাইছেন তখন সেটা আমি ওনার সামনেই বলছি। এমনি তো আজ হোক বা কাল উনি তো জানতেই পারবেন। আমরা ওনাকে বাঁচাতে পারলো যে বিষটা উনি খেয়েছিলেন সেটা ওনার জরায়ুতে রক্ত চলাচল বন্ধ করে দিয়েছিল। সেপোসিস ঠেকাতে তাই বাধ্য হয়ে পুরোটা ফেলে দিতে হয়েছে। উনি আর কখনো মা হতে পারবেন না। একটু থেমে তিনি শেষ কথাটা বললেন। ডাক্তারের কথা শেষ হতেই কেবিন থেকে এনি চিৎকার ভেসে এলো বাইরে। মাধুর্যের বাড়িতে ফিরতে ফিরতে রাত প্রায় 12টা। নিজের কাছেই সবসময় এক্সট্রা চাবি থাকে বাড়ির। সেটা দিয়ে ভেতরে ঢুকলো সে। ঢুকতে আধো আলো আধো অন্ধকারে জ্যোতিকে সোফায় বসে থাকতে দেখে এগিয়ে গেল তার দিকে। এখনো ঘুমাননি কেন? জ্যোতি সোফায় বসে মাধুর্যের জন্য অপেক্ষা করছিল। কিন্তু অপেক্ষা করতে করতে তার চোখ লেগে এলো। ঘুম ঘুম চোখে মাধুর্যের গলার আওয়াজ তার কানে আসতেই সে চোখ মেলে চাইল। উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আপনি কখন এলেন? এই মাত্র। এখানে জেগে বসে আছেন কেন? আসলে ওই আপনার জন্য অপেক্ষা করছিলাম। কেন, কোনো দরকার আছে? না, তবে? জ্যোতি বলতে পারলো না মুখে। এত রাতে কষ্ট করে ফিরবে সে। এসে কি নিজে কষ্ট করে খাবে? তাকে তো খাবারটা পানিতে এগিয়ে দিতে হবে। এমনিতেই তো সে এখানে বসেই থাকছে সারাদিন। এটুকু যদি না করে তবে কেমন দেখায় না? এমনি বসেছিলাম। আপনি কখন ফিরবেন? যদি ঘুমিয়ে যায় তো ভেতরে ঢুকবেন কিভাবে? তাই আমার কাছে এক্সট্রা কি আছে একটা। ও, চুপ করলো জ্যোতি। মাধুর্য ফের শুধালো, কি হয়েছে? কিছু কি বলবেন? মুখ তুলে চাইল সে। না, তেমন কিছু না। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার বেড়ে দিই। বলে সে রান্নাঘরের দিকে পা বাড়ালো। ধূপে এগুতে মাধুর্য পিছন থেকে বলে উঠল, আমার খাবার বেড়ে দেওয়ার জন্য জেগেছিলেন? কথাটা তার কর্ণকুহরে প্রবেশ করা মাত্রই পা যেন ওখানে বরফের মতো জমে গেল। লজ্জায় মুখখানা লাল হয়ে উঠল তার। তা অবশ্য পিছনে দাঁড়ানো মানুষটা নজরে পড়ল না। কিন্তু তার প্রশ্নের কি জবাব দেবে সে? আমতা আমতা করে তুতলাতে তুতলাতে বলল, কই না তো। এমন কি ছুঁই না। বলেই তড়িঘড়ি ছুটে পালালো জ্যোতি। মাধুর্য ঢের বুঝতে পারল আসল কাহিনী কি। জ্যোতি যেতেই সে একখানা মুচকি হাসি দিয়ে পা বাড়ালো রুমের দিকে। ফ্রেশ হয়ে টেবিলে বসতেই দেখলো এলাহি কাণ্ড। টেবিল ভর্তি খাবার দাবার। দেখে তো মাধুর্যের চোখ ছানা পড়া। এত খাবার কে রেঁধেছে? বাড়ির কাজের লোক রহিমা খালা? সে তো কোনোদিন এত খাবার রাঁধে না। সুমা বেগম বাড়িতে না থাকলে রান্না বান্নার ভার পড়ে রহিমা খালার উপর। আর সে জানে মাধুর্য যে শুধু শাক পাতা খায়। ডাক্তার মানুষ, স্বাস্থ্যকর খাবার খাবে এটাই স্বাভাবিক। রহিমা খালাও তেমনই রান্না করেন। 1 কি 2 পদের তরকারি, সাথে ভাত। কোনো কোনো দিন তো মাধুর্য ভাতও খায় না, অল্প একটু তরকারি খেয়েই উঠে যায়। ডাক্তার হলে কি হবে, খাওয়া দাওয়ার প্রতি তার বড্ড অনীহা। এদিকে রোগীদের উপদেশ দেয় সময় মতো স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে। কিন্তু আজকে এত খাবার একসাথে দেখে মাধুর্য অবাক হয়ে জ্যোতির দিকে চাইল। এত খাবার কে রেঁধেছে? জ্যোতি একটু ভয় পেল। বাতবরে করে রান্নাটা তো করলো, কিন্তু এবার উনি কি রাগ করলেন? জ্যোতি ভয়ে ভয়ে বলল, আমি। কিন্তু কেন? এত রান্না কে খাবে? কেন, বাড়ির লোকেরাই খাবে। রহিমা খালাকেও খাবার দিয়ে দিয়েছি, আপনি এখন খাবেন। বেশি তো নয়, সব পদের রান্না তো অল্প করেই করেছি। সে না হয় বুঝলাম, কিন্তু আপনার শরীর তো ভালো নেই। এখন এত ধকল কেন নিতে গেলেন? কোথায় ধকল? আমার তো ভালোই লাগলো। সারাদিন বসে শুয়ে থাকতেই বরং অস্বস্তি লাগে। মাধুর্য একটু থেমে বলল, আপনার গিল্টি ফিল হচ্ছে? চমকে উঠল জ্যোতি।
হো, হ্যাঁ, এ বাসায় থাকতে। তাই কাজ করে শোধ করছেন ঋণ? না না, তা নয় ডাক্তারবাবু। সারাদিন বসে শুয়ে থাকতে কার ভালো লাগে বলুন? তাই সময় কাটানোর চেষ্টা করছি শুধু। আর এমনি তো আপনার ঋণ যে এভাবে শোধ করা সম্ভব নয়। শোধ করার চেষ্টাও করবেন না। মাধুর্যের কথায় থেমে গেল জ্যোতি। মাধুর্য চামচ নিল হাতে, সামনে রাখা খাবারের পাত্রের দিকে চোখ বুলিয়ে বলল, বাবা, এত পদের খাবার? আমি তো নামও জানি না সবগুলোর। আর এত খাবার তো আমি খাইও না। খাননি, আজ খাবেন। বাঙালি হয়ে খাওয়া দাওয়ার প্রতি অনীহা, এত মানা যায় না। জ্যোতি একটা বাটি থেকে চামচে করে তরকারি তুলে দিল মাধুর্যর প্লেটে। চামচটা রাখুন তো, আর হাত দিয়ে খান। হাত দিয়ে খাওয়ার যে মজা, তাকে চামচ দিয়ে খেয়ে বুঝবেন? মাধুর্য একবার জ্যোতির দিকে তাকিয়ে বাধ্য ছেলের মতো চামচ রেখে হাত দিল প্লেটে। এটা মাছের তরকারি, কি মাছ তা সে জানে না। প্রথম লোকমা ভাত মুখে নিয়ে চাবাতেই মাধুর্যর বেশ ভালো লাগলো। রান্নাটা দারুণ হয়েছে। আরে বাহ, রান্নাটা তো বেশ মজা হয়েছে। বাই দ্য ওয়ে, আপনি খেয়েছেন তো? মাধুর্যর প্রশংসায় জ্যোতি একটু লজ্জা পেল। ঘাড় নেড়ে জবাব দিল, সে খেয়েছে। একে একে ৩-৪ পদের খাবার খেলো মাধুর্য। জ্যোতি এর পরেরটা প্লেটে ওঠানোর আগেই মাধুর্য হাত উঁচিয়ে জানান দিল, তার পক্ষে আর খাওয়া সম্ভব নয়। রক্ষে করুন মিস। আর পারছি না, আজ এটুকুই থাক। আপনি না ডাক্তার মানুষ, বেশি করে না খেলে শক্তি হবে না তো? ঢের শক্তি অর্জন করে ফেলেছি আজ, আর দরকার নেই। হাত ধুয়ে উঠে দাঁড়ালো সে। তোয়ালে দিয়ে হাত মুখ মুছে নিল। জ্যোতি তখন টেবিল পরিষ্কার করতে ব্যস্ত। মাধুর্য এসে হাতে হাত লাগালো। এ কি করছেন? আমি পরিষ্কার করছি তো। আপনি গিয়ে বিশ্রাম নিন। এই তো হয়ে গেছে। সবগুলো বেসিনে জড়ো করে রেখে এলো সে। এবার চলুন, ঘুমোবেন। আমি যাচ্ছি, আপনি যান আগে। উহু, ওটা হবে না, আমার সাথেই যাবেন। এই শরীরে অনেক করেছেন, এবার রেস্ট নিতে হবে। চলুন বলছি। জ্যোতির কোনো কথা শুনল না সে। তাকে নিয়ে রুমে ঢুকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো সে ঘুমোচ্ছে কিনা। জ্যোতি চোখ বন্ধ করতে মাধুর্য ঘরের লাইট অফ করে দরজা ভেজিয়ে দিল। তারপর নিজের রুমে এসে শুয়ে পড়ল। ঘুমোতে হবে এখন, কাল অনেক বড় কাজ পড়ে আছে। আর মানে রাজকাল কাটছে ৪ দেয়ালের মধ্যে। ওই ভিডিও ভাইরাল হওয়ার পর তার জীবন চলা যেন দুষ্কর হয়ে উঠেছে। বন্ধু বান্ধব সবাই বাজে কথা বলেছে। তাছাড়া এটা ইন্টারনেটের যুগ। সোশ্যাল মিডিয়ায় তারা তো একটা ভিডিও থেকে আরো ৮-১০টা ফেক ভিডিও বানিয়ে ফেলেছে। আরমান তার ফোনটাই ভেঙে ফেলেছে। এনির কথাটা শুনেছে সে। এনিকে হাসপাতাল থেকে ডিরেক্ট ওর মামা বাড়িতে নিয়ে গেছে। বাড়ি আনেনি। আনলে হয়তো দেখতে পেত। ইদানিং একটা অদ্ভুত ব্যাপার ঘটছে আরমানের সাথে। সে রাতে ঘুমাতে পারছে না। চোখ বুজলেই তার মৃত সন্তানের মুখ যেন তার চোখের সামনে ভাসছে। এটা ভীষণ বিরক্তিকর। আর জ্যোতি, সে যেন তাকে শান্তিতে থাকতেই দিচ্ছে না। পুরো রুমে জ্যোতির কোনো চিহ্ন রাখেনি আরমান। জ্যোতির কথা তার বারবার মনে পড়ছে। সে ভুলতে চাইলেও পারছে না। কিভাবে পারবে? এতদিন যে বিষয়গুলো সে খেয়াল করেনি, এখন সেগুলোই যে চোখের সামনে ভাসছে। জ্যোতির তার প্রতি কেয়ার, ভালোবাসা কিছুই সে খেয়াল করেনি। এখন সে নেই, তাই বোধহয় হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। গতকাল রাতে আরমানের ফোনে একটা ফোন এসেছিল। অদ্ভুত ফোন। এনির বিষয়ে কিছু বলতে চাই সে। দেখা করতে বলেছে তাকে। আরমান বুঝতে পারছে না যাবে কি যাবে না। সে যখন এসব ভাবছিলই ঠিক এমন সময় তার ফোনে সে আননোন নাম্বার থেকে আবার কল এলো। আরমান রিসিভ করে কানে তুলল। হ্যালো, কে বলছেন আপনি? আমি কে বলছি সেটা গুরুত্বপূর্ণ নয়, তবে আমার কাছে যে এভিডেন্স আছে তা আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কিসের এভিডেন্স? সেই এভিডেন্স যেটা আপনার আর আপনার গার্লফ্রেন্ডকে আজীবন জেলের সাজা ভোগানোর জন্য যথেষ্ট। কি বলতে চাইছেন আপনি পরিষ্কার করে বলুন। আপনার ওয়াইফকে যে আপনারা মেরেছেন তার সব প্রমাণ আমার কাছে আছে। সারাদিন ছটফট করছে আরমান। লোকটা তাকে বিকাল ৫টায় দেখা করতে বলেছে। জ্যোতির সাথে করা তাদের এই অপকর্মের কথা আর কেউ কিভাবে জানতে পারে? এমন কোনো সম্ভাবনাই নেই। হ্যাঁ, যদি জ্যোতি বেঁচে থাকতো তাও একটা কথা ছিল, কিন্তু সে তো নেই। সে নিজে কিংবা এনি তো আর কাউকে বলবে না। তাহলে লোকটার কাছে খবরটা পৌঁছালো কি করে? আর সে প্রমাণই বা পেল কি করে? প্রশ্নগুলো তাকে স্বস্তি দিচ্ছে না একদম। দেয়ালে ঝোলানো ঘড়িটার দিকে চাইল সে। ৩টা ৪৫। দুশ্চিন্তা আর ভয়ে আরমানের গলা শুকিয়ে আসছে। টেবিলে থাকা জগটা থেকে ঢকঢক করে পানি খেলো সে। অর্ধেকটাই খেয়ে ফেললো একেবারে। জগটা আবার রেখে মাথা চেপে বসে পড়ল বিছানায়।
কিছুক্ষণ নিজের সাথেই নিজের যুদ্ধ চলল তার। বারবার মস্তিষ্ক বলছে, কেন করেছিস এমন? তোর তো সুন্দর একটা সংসার ছিল, তবে কেন নিজ হাতে সব নষ্ট করলি? কেন নিজের জীবনটাকে এভাবে শেষ করলি? বড্ড আফসোস হয় তার আজকাল। কি হতো জ্যোতির সাথে সংসার করলে? মেয়েটা কি খুব খারাপ ছিল? ওহো, না তো। বরং সে কেমন সব গুছিয়ে সংসার করছিল, কেমন যত্ন আর ভালোবাসা দিয়ে সবটা আগলে রেখেছিল। তাও কেন জানি তার মনটা জ্যোতির ওপর টিকলো না। সারাদিন শাড়ি চুড়ি পরে থাকা ঘরোয়া মেয়েটাকে আর মনে ধরল না তার। সে এত বড় লোকের ছেলে, কি নেই তার? অর্থবিত্ত যেমন আছে তেমন ফিজিক্যাল ফিটনেস। তার কি এমন আট পরে মেয়ের উপর মন বসে? এনি স্মার্ট, ছোট থেকে দেখছে তাকে, একদম মানানসই তার সাথে। মানুষের এই এক দোষ, বেশি ভালোবাসার যত্ন তাদের সহ্য হয় না। ওই যে বলে না, মানুষ সহজে পাওয়া জিনিসের গুরুত্ব দেয় না। আরমানও তাই করলো। এটাই তো মানুষের নেচার। তার এনিকে ভালো লাগতে শুরু করলো। তবে প্রথমে সে নিজের ইচ্ছেটাকে দমিয়ে রাখতে পারলো। যখন বুঝতে পারলো এনিরও তার প্রতি একই ফিলিংস আছে, তখন আর নিজেকে আটকাতে পারলো না আরমান। জড়িয়ে পড়লো তার সাথে। সে কখনো এটা থেকে বেরিয়ে আসতে চায়নি। বরং এনিকে পাওয়ার জন্য সে এতই মরিয়া হয়ে উঠেছিল যে জ্যোতিকেও মারতে দুবার ভাবেনি। ইস, যদি সে এই ভুলটা না করতো, তবে আজ মুখ লুকিয়ে চার দেয়ালের মাঝে আটকে থাকতে হতো না। হাসি খুশি ভরা এক সংসার হতো তার। নিজের চুল টেনে ধরে আরমান। না, এখন এসব ভেবে লাভ নেই। একবার যখন জড়িয়ে পড়েছে, এখান থেকে যে বের হওয়ার আর উপায় নেই তাও বুঝতে পারল সে। আফসোসগুলো একপাশে রেখে মস্তিষ্ককে বোঝাতে লাগলো সে, এখন এই সমস্যার সমাধান জরুরি। আলমারি খুলে একটা জিন্সের শার্ট প্যান্ট বের করলো। পরনের ড্রেস খুলে সেটা পরে নিল। একটা কালো মাস্ক মুখে দিয়ে বেরিয়ে পড়লো বাড়ি থেকে, গাড়ির চাবিটা নিয়ে। বাড়ি থেকে বেরোতে কেউ তাকে খেয়াল করেনি। 4:52। আরমান গাড়ির গায়ে হেলান দিয়ে একের পর এক সিগারেট ফুঁকছে। নিচে আধপোড়া অনেকগুলো সিগারেট পড়ে আছে। সে পৌঁছেছে আরো 20 মিনিট আগে। আবার হাতের ঘড়িতে একবার সময় দেখে নিল সে। জায়গাটা আরমানের বড় চেনা লাগলো। প্রথমে সে চিনতে পারেনি, কিছু সময় আশপাশ ঘুরে ঘুরে দেখতে দেখতে চিনতে পারল। এটা সেই জায়গা যেখানে তারা জ্যোতিকে মেরেছিল। প্রথমে বুক কেঁপে উঠেছিল তার, পরে কি ভেবে যেন শান্ত হয়ে গেল সে। অন্যদিকে মন কান না দিয়ে সে শুধু অপেক্ষা করতে লাগলো আগন্তুকের আসার। মিনিট দুয়েক পর দূর থেকে একটা গাড়ির শব্দ পেয়ে সচকিত হয়ে উঠল আরমান। সে সিগারেটটা ছুঁড়ে ফেলে দিল দূরে। গাড়িটা এসে রাস্তার একপাশে থামলো। আরমানের দৃষ্টি সেদিকে নিবদ্ধ। গাড়ির দরজা খুলল। একটা লোক বেরিয়ে এলো, কালো জ্যাকেট, কালো প্যান্ট, মুখে মাস্ক আর মাথায় টুপি দেখে আরমান বুঝলো সেও নিজেকে আড়াল করতে চাইছে আরমানের থেকে। আরমান অপেক্ষা করলো লোকটার এপাশে আসার। লোকটা এলো। মিস্টার আরমান, চলে এসেছেন দেখছি। আমি ভাবলাম ভয়ের চোটে হয়তো ঘর থেকে বের হবেন না। আরমান তিতি বিরক্ত হলো। কি বলতে এসেছেন সেটা বলুন। এত ফাও কথা শোনার মতো সময় নেই আমার। আপনার জেলে যাও তারা দেখছি খুব। আচ্ছা, কে পাঠাবে জেলে আমায়? আপনি? বলে হাসলো সে। নিজেকে নিয়ে বড্ড কনফিডেন্ট দেখছি আপনি। এত কনফিডেন্সও ভালো নয় জানেন তো মিস্টার আরমান। অবশ্য আমার কাছে যেটা আছে তা দেখলে আপনার এই কনফিডেন্সে নিমিষে ছাই হয়ে যাবে, তাও বেশ বুঝতে পারছি আমি। লোকটার কথায় আরমান এবার দাঁতে দাঁত চেপে বলল, কি আছে আপনার কাছে আমার বিরুদ্ধে? আদৌ কিছু আছে কি, নাকি ফাঁকা আওয়াজ দিচ্ছেন? কি মনে হচ্ছে আপনার? কিছু না থাকলে কিভাবে জানলাম আপনারা যে ওনাকে মেরেছেন? আপনি আর মিস এনি ব্যতীত আর কারো কি এটা জানার কথা? লোকটার প্রশ্নে থতমত খেয়ে গেল আরমান। সে যে ভেতরে ভেতরে কতটা নার্ভাস তা এবার মুখে প্রকাশ পেল। তবু এত জলদি যে সে দমে যাওয়ার পাত্র নয়। সে ফের কঠিন গলায় প্রশ্ন করল, আচ্ছা বেশ, দেখান আপনার কাছে আমার বিরুদ্ধে কি আছে। লোকটা মৃদু হাসল। আপনার এখনো বিশ্বাস হচ্ছে না বুঝি? কথাটা শেষ করেই সে পকেট থেকে ফোন বার করলো। ফোনে থাকা একটা ভিডিও প্লে করলো। তার আর অ্যানের করা চ্যাট ভিডিওতে স্পষ্ট। আরমান তা দেখে হেসে বলল, এটা আপনার প্রমাণ? এসব যে এখন এডিট করা যায় তা বোধহয় আপনার জানা নেই, তাই না? বড্ড কাঁচা প্রমাণ আপনার, এটা ধোপে টিকবে না। আরো শক্ত কোনো প্রমাণ নিয়ে আসুন। বলে হাসতে হাসতে তাকে রেখে নিজের গাড়ির দিকে পা বাড়াতি পিছন থেকে লোকটার আবার কথার আওয়াজ ভেসে এলো, স্বয়ং মিস জ্যোতি আছে আমার কাছে। এর থেকে আর বড় প্রমাণ কি চান মিস্টার আরমান? আরমান থমকে গেল। লোকটার কথা শুনতে মাথার মধ্যে গরম হয়ে গেল তার। জ্যোতি তার কাছে আছে মানে? কি বলছে সে? সে ঘুরে চাইল। মানে কি বলছেন আপনি?
মাধুর্য এবার মাস্কটা খুলল। মাধুর্যকে দেখে এতটাই অবাক হলো সে যে নড়তে ভুলে গেল। আপনি তো। তার কথা কেড়ে নিয়ে মাধুর্য বলল, হ্যাঁ আমি, আপনার যিনি চিকিৎসা করেছিলেন সেই ডাক্তার। আরমান ঢোক গেল একটা। মাধুর্য হেসে আবার বলল, আপনার সারপ্রাইজের কিন্তু এখানেই শেষ নয়, বড় সারপ্রাইজটা এখনো অপেক্ষা করছে। কি সারপ্রাইজ? থেমে থেমে জিজ্ঞেস করলো আরমান। মাধুর্য মাথা কাত করে চেঁচিয়ে বলে উঠল, আসুন। পিছনের গাড়ির দরজাটা আবার খুলে গেল। এবার যে বের হলো তাকে দেখে আরমানের ভূত দেখার মতো অবস্থা হলো। মুখ দিয়ে বের হলো, জ্যোতি। জ্যোতিকে নিজের চোখের সামনে দেখে কয়েক পা পিছিয়ে মাটিতে পড়ে গেল আরমান। জ্যোতির পরনে একটা মেরুন রঙের থ্রি পিস, ওড়নাটা একপাশে ঝুলছে, চুলগুলো অগোছালো হয়ে আছে, চোখ লাল, মুখে কান্নার চাপ স্পষ্ট। দেখেই মনে হচ্ছে সে কতটা বিধ্বস্ত। আরমানের চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইছে যেন। জ্যোতি। জ্যোতিকে দেখলো সে। সে দাঁড়িয়ে আছে তারই চোখের সামনে। কিন্তু এটা কি করে সম্ভব? জ্যোতির মুখের ভাব পরিবর্তিত হলো না। সে নিষ্পলক তাকিয়ে আছে আরমানের দিকে। ওভাবে প্রশ্ন করলো সে, কেন করলে এটা আমার সাথে? আরমান এখনো নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সে তোতলাতে তোতলাতে বলল, জ্যোতি, এটা তুমি? এটা সত্যিই তুমি? কিন্তু কিন্তু তুমি এটা কি করে হতে পারো? কি করে? তুমি তো। মরে গেছি। জ্যোতির কথায় ঢোক গিলল আরমান। জ্যোতি আবার ভাবলেশীন স্বরে বলল, সত্যিই তো মরে গেছি আরমান। আমি সেদিন মরে গেছি যেদিন তুমি আমারই চোখের সামনে অন্য মেয়ের কাছাকাছি গেছো। যেদিন তুমি এনির শরীরে সুখ খুঁজেছ, আমি সেদিন মরে গেছি তোমার কাছে। শরীরটাকে মারতে গিয়েও কেন মারতে পারিনি জানো? কারণ আমার শরীরের ভিতরে ছোট্ট একটা প্রাণ ছিল। তার কথা ভেবে নিজেকে শেষ করতে পারিনি। কিন্তু তুমি, তুমি ওকেও মেরে ফেললে আরমান। ও তো দুনিয়ার আলোটাও দেখেনি। কি ক্ষতি করেছিল ও? তোমার পাপের পথে বাধা হয়ে গেছিল বলে ডিভোর্স দিয়ে দিতে, অন্তত আমার বাচ্চাটা তো আমার কাছে থাকতো। কেন মারলে? আরমান দম নিল, উঠে দাঁড়ালো মাটি ছেড়ে। কিভাবে দিতাম ডিভোর্স? বাবা মায়ের পছন্দ করা মেয়ে তুমি। যদি বলতাম তোমাকে ডিভোর্স দেব কারণ আমি অ্যানিকে ভালোবাসি, ওর সাথে সম্পর্কে জড়িয়েছি, তবে ওরা মেনে নিত বলে তোমার মনে হয়? আমার যে গুড বয় ইমেজটা আছে ওটা নষ্ট হতো। ওরা তোমায় ডিভোর্স দিতে দিত না। ডিভোর্স দিলে তোমার কি হবে? কোথায় যাবে তুমি? এমনকি ওরা তোমার জন্য আমায় ত্যায্য পুত্র করতেও দুবার ভাবতো না। সব সম্পত্তি থেকে বঞ্চিত করতো আমায়। শুধুমাত্র তোমার ইমপ্রেশন নষ্ট হবে, তুমি সম্পত্তির ভাগ পাবে না, তাই তুমি আমাদের মারতে চাইলে। তুমি বাধা হয়েছিলে এনি আর আমার মাঝে। আমি শুধু শুধু সেটাই করেছি যেটা এনি আমায় বলেছে। আমি ওকে চেয়েছি, ওকে পাওয়ার জন্যই তোমাকে সরাতে চেয়েছি। জ্যোতি মুস্কি হাসলো। এত চেষ্টা করেও তো আমায় মারতে পারলে না আরমান। আরমান চুপ করে রইল। চারিদিক কয়েক মুহূর্তের জন্য নীরবতায় ছেয়ে গেল। জ্যোতি আবার ব্যঙ্গ করে বলে উঠল, কি লাভ হলো এত কিছু করে? আমাকে আর আমার সন্তানকে এত পরিকল্পনা করে তোমাদের জীবন থেকে সরিয়ে কি লাভ হলো? তুমিও তো শান্তিতে বাঁচতে পারলে না। তোমার এ নিয়েও আজ তোমার কাছে নেই। কি করবে এবার? আমি বেঁচে আছি দেখে আমায় আবার মারতে চাইবে? আরমান মাথা নিচু করে ফেলল, চোখে মুখে অনুতপ্ত স্পষ্ট। ধীরে ধীরে বলল, শেষবারের মতো কি ক্ষমা করা যায় আমায়? আরমানের কথায় জ্যোতি কিছুক্ষণ তার দিকে চেয়ে থেকে বলল, আচ্ছা বেশ, দিলাম তোমায় ক্ষমা করে। এবার আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। জ্যোতির প্রথম কথা আরমান খুশি হলো। সন্তানের কথা বলতেই তার মুখ শুকিয়ে গেল। সে বেশ বুঝতে পারল জ্যোতি বাঁচতে পারলো তার বাচ্চাকে বাঁচানো যায়নি। তাই সে কোনো উত্তর দিতে পারল না। কি হলো, দাও ফিরিয়ে। আমি তো তোমায় ক্ষমা করে দিয়েছি, এবার তুমিও ওকে আমার কাছে ফিরিয়ে দাও। পারবে না? কেন পারবে না? জীবন যখন ফিরিয়ে দিতে পারবে না তখন ওর জীবন কেন কেড়ে নিলে? কে দিয়েছে তোমায় সেই অধিকার? কেন নিলে ওকে আমার থেকে? কথা বলতে বলতে কান্নায় গলা ধরে এলো জ্যোতির। মাধুর্য তার কাঁধে হাত রাখলো। জ্যোতি কাঁদো কাঁদো কণ্ঠে আবার বলে উঠল, তোমায় আমি ক্ষমা করব? কেন? জাস্ট একটা কারণ দেখাও যার জন্য তোমায় আমি ক্ষমা করব। পারবে? পারবে না। আমি কিন্তু এমন হাজারখানা কারণ দেখাতে পারবো তোমাকে ক্ষমা না করার। তুমি আমার বাচ্চাকে প্রাণে মেরে ফেলেছ, যাকে আমি একটু ছুঁয়ে দেখতে পারিনি, যাকে বুকে জড়িয়ে চুমু খেতে পারিনি। তুমি দাওনি আমায় সেই সুযোগ। আর এখন বলছো তোমায় ক্ষমা করে দেব? করব না ক্ষমা। তোমায় আমি শান্তিতে বাঁচতে দেব না। যতটা যন্ত্রণা তুমি আমায় দিয়েছো তার দ্বিগুণ যন্ত্রণা তোমায় আমি ফিরিয়ে দেব। কি ভাবছো আমায় সরিয়ে তুমি তোমার ভালোবাসার মানুষ নিয়ে সারা জীবন কাটাবে? পারবে না।
এত সুখে থাকতে আমি তো তোমায় দেব না মিস্টার আরমান, কখনো দেব না। চেঁচিয়ে বলে উঠল জ্যোতি। অঝরে কাঁদছে সে। মাধুর্য তাকে দুহাতে আগলে নিল। জ্যোতি তার বুকে শক্ত করে জড়িয়ে রেখেছে মাধুর্য তাকে। আরমানের কেন যেন সহ্য হলো না এটা। জ্যোতিকে মাধুর্যর এত কাছে দেখে কি যে হলো তার। কিন্তু এমন অদ্ভুত কেন লাগছে? সে তো জ্যোতিকে ভালোই বাসে না, তবে কেন? সে অন্য কাউকে ছুঁয়েছে তাতে তো ওর কিছু যায় আসার কথা না। মানুষের মন বুঝি এমন হয়। এখন কি তার আফসোস হচ্ছে জ্যোতিকে হারানোর? হয়তো হচ্ছে, না হয় পারে। প্রথম দেখাতেই তো তাকে পছন্দ হয়েছিল আরমানের। তারপর বিয়ে হলো, সংসার হলো, কিন্তু হঠাৎ করে তার জীবনে এ নিয়ে এলো। তারপর থেকে সব কেমন বদলে গেল, উল্টোপাল্টা হয়ে গেল। জ্যোতির প্রতি মুগ্ধতা হারালো সে, কিন্তু আজ যেন পুরনো সেই ফিলিংস জেগে উঠেছে আবার। জ্যোতিকে মাধুর্য ভীষণ যত্নে আগলে নিয়েছে। জ্যোতি কাঁদছে তার বুকে মুখ গুজে। মাধুর্য তার মাথায় পরম যত্নে হাত বুলিয়ে দিচ্ছে। কাঁদুক সে, না কাঁদলে কি দুঃখ কমে? মেয়েটার যে বড্ড দুঃখ। আরমান দুপা জ্যোতির দিকে এগিয়ে তার দিকে হাত বাড়াতে মাধুর্য তার হাত চেপে ধরে মুচড়ে দিল। আরমান ব্যথায় মৃদু চিৎকার দিয়ে উঠল। জ্যোতির মাথাটা সে তার বুকের সাথেই চেপে ধরেছে। আরমানের দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলল, একদম না, ওই ভুলটা করতে যাবে না মিস্টার। ওর কাছে আসার চিন্তাও করবেন না। এহেন কথায় আরমান ক্ষেপে উঠল। হোয়াট দ্য হিল! ও যে এখন আমার বিবাহিত স্ত্রী, তা বোধহয় আপনি ভুলে যাচ্ছেন। স্ত্রী? লজ্জা করছে না আপনার ওকে নিজের স্ত্রী বলতে? আপনি যা করেছেন তারপরও ওর উপর আপনার কি কোনো অধিকার থাকতে পারে? আপনার মতো এমন শেমলেস আমি আর দুটো দেখিনি। দাঁত কিরমির করে বলল আরমান, মাইন্ড ইউর ওন বিজনেস। আপনাকে কে বলেছে এর মাঝে কথা বলতে? মাধুর্য মুচকি হাসলো। এখন আমি ওনার গার্ডিয়ান, সো আমাকে তো কথা বলতেই হবে। আরমান ক্রুর হাসলো। তাহলে এই ব্যাপার? ভালোই তো একজনকে জুটিয়েছো জ্যোতি। বেশ গভীর সম্পর্ক মনে হচ্ছে তোমাদের। নিজে নোংরামো করলে ক্ষতি নেই, আর আসো আমার ভুল ধরতে। জ্যোতি মাধুর্যর বুক থেকে মুখ তুলল। চোখে মুখে ঘৃণা তার। ঘৃণার চোখে আরমানের দিকে চেয়ে বলল, ছি, আমার লজ্জা করছে। আমি তোমায় ভালোবেসেছিলাম। নিজের উপর ঘৃণা হচ্ছে আমার যে তোমার সাথে এতগুলো দিন সংসার করে এসেছি, এক ছাদের নিচে থেকেছি। আর কত নাটক করবে তুমি? তাই এসব কবে থেকে চলছে? কবে থেকে এই লোকটার সাথে তোমার সম্পর্ক? আর সম্পর্ক কতটা গভীর সেটা জানতে আমার ভীষণ ইচ্ছা করছে, জানো তো। জ্যোতি দিশেহারা হয়ে পড়ল। তবে মাধুর্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আরমানের বাজে কথা শুনল না। সে তার চোয়াল সমেত একটা জোরে ঘুষি দিল। আরমান কিছুটা দূর ছিটকে পড়ল। মাধুর্য সময় নষ্ট করলো না। এলোপাথারি চর লাথি মারতে লাগলো আরমানকে সে। আরমানের ঠোঁট কেটে রক্ত পড়ছে। মাধুর্য আরমানের কলার ধরে দাঁড় করালো। তোরা অনেক সুযোগ দিছি, ভেবেছি অন্তত নিজের করা পাপের জন্য অনুতপ্ত হবি, নিজে থেকে পুলিশের কাছে স্যারেন্ডার করবি, অন্তত তোর সাজা কিছুটা হলেও কমবে। কিন্তু না, কথায় বলে না কুকুরের লেজ কখনো সোজা হয় না। তুই হচ্ছিস সেই কুকুরের লেজের মতো, কখনো শুধরাবি না। আরমান কথা বলতে পারছে না, মুখ ভর্তি রক্ত তার। মাধুর্য থামলো না। তার পেট বরাবর একটা লাথি দিতে হরহর করে রক্ত বেরিয়ে ছিটকে পড়লো চারিদিকে। জ্যোতি গিয়ে মাধুর্যকে সরিয়ে নিয়ে এলো। কি করছেন ডাক্তারবাবু? এদের গায়ে হাত দিয়ে নিজের হাতটাকে গন্ধ করবেন না, ছাড়ুন। মারামারিতে মাধুর্যের ফোনটা নিচে পড়ে গেছিল। আরমান দ্রুত সেটা তুলে নিল। তার মুখে বিজয়ের হাসি। সে ফোনটা দেখিয়ে বলল, এবার? প্রমাণ তো এখন আমার হাতে। কিভাবে প্রমাণ করবে? আমি সব করেছি। আমি যে জ্যোতিকে মারতে চেয়েছি আর ওর বাচ্চাকে মেরেছি তার আর কোনো প্রমাণ রইল না। বলেই ফোনটা পিচের রাস্তায় একটা আছাড় দিল আরমান। মুহূর্তে ফোনটা টুকরো টুকরো হয়ে ছিটকে পড়লো চারিদিকে। তবে মাধুর্য উতলা হলো না। সে শুধু মুচকি এসে বলল, আমাকে এতটা বোকা মনে হয়? কথা বলে সে আরমানের গাড়ির পিছনের দিকে ইশারা করলো। বেরিয়ে আয় আবরার। আবরার বেরিয়ে এলো। তার হাতে ফোন। ফোনটা এদিকে পয়েন্ট করা। তাকে দেখে মাধুর্য প্রশ্ন করলো, সব ঠিকঠাক করেছিস তো? আবরার গর্বের সাথে বলল, তার বলতে, এই যে পুরো ঘটনাই লাইভ হয়েছে, আর তা সারা দেশ দেখেছে। এখনো হচ্ছে। আই থিংক পুলিশ এতক্ষণে এদিকে আসছে, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। আবরারের কথায় আরমানের মুখের হাসি মিলিয়ে গেল। তার শুকনো মুখের দিকে তাকিয়ে জ্যোতি বলে উঠল, কি করবে এবার? এবার কাকে মারবে এই সত্যি ঢাকতে? সারা দেশের মানুষ দেখেছে সব। ওদের সবাইকে মেরে ফেলবে? আরমান হুট করে তার শার্টের ভিতর থেকে একটা পিস্তল বার করলো।
মাধুর্য ঝটপট জ্যোতিকে পিছনের দিকে ঠেলে দিল। আরমানের হাতের পিস্তলটা সামনের দিকে পয়েন্ট করা। এত সহজে আমি যে হার মানব না জ্যোতি। এত কিছু করেছি, এত নিচে নেমেছি কি এমন করে হেরে যাওয়ার জন্য? তোমার কাছে তো আমি কখনোই হার মানব না বলেই হাসলো সে। মাধুর্য ভয় পেল, যদি সে জ্যোতিকে গুলি করে। সে আস্তে আস্তে এগিয়ে গিয়ে ঝাঁপিয়ে পড়লো আরমানের ওপর। পিস্তলটা কেড়ে নেওয়ার চেষ্টা করলো। দুজনের ধস্তাধস্তি শুরু হলো। আবরা দ্রুত জ্যোতির কাছে এসে দাঁড়ালো। হঠাৎ একটা গুলি চলার আওয়াজ হলো। মুহূর্তে চারিদিক শান্ত হয়ে গেল। জ্যোতি ভয়ে চিৎকার করে উঠল। মাধুর্য প্রথমে কিছু বুঝতে পারল না। হঠাৎ তার পেটের বাঁ পাশ থেকে ফিনকি দিয়ে রক্ত বার হতে লাগলো। সেদিকে একবার চাইল সে। কিছুক্ষণের মধ্যেই মাধুর্য মাটিতে লুটিয়ে পড়ল। জ্যোতি ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল। তার পিছু পিছু আবরার। কি করলেন এটা ডাক্তারবাবু? কেন করলেন? জ্যোতি কাঁদছে। মাধুর্য আবরারের দিকে চেয়ে বলল, ওর যেন কিছু না হয়। জ্যোতি চিৎকার করে কাঁদছে। আরমানের দিকে চেয়ে সে বলে উঠল, আর কত পাপ করার পর থামবে তুমি? আর কত অন্যায় করবে? তোমার কি ক্লান্ত লাগে না? আরমান হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সে তো মাধুর্যকে মারতে চায়নি। কি থেকে যে কি হয়ে গেল! ভুলবশত ট্রিগারে চাপ পড়ে গুলি বেরিয়ে গেছে। সে বুঝতেও পারেনি। জ্যোতি মাধুর্যর মাথাটা কোলের ওপর রেখে দুহাতে আঁকড়ে ধরে আছে। মাধুর্যর কথা বলতে কষ্ট হচ্ছে। কাঁদছো কেন? তোমার চোখে পানি মানায় না। এই দুশ্চিন্তার কান্নাকাটির মাঝে জ্যোতির কানে মাধুর্যর কথাটা পৌঁছালো না। মাধুর্য যে কখন আপনি থেকে তুমিতে নেমে এসেছে তা সে টেরও পেল না। আরমান এবার এক অদ্ভুত কাণ্ড ঘটালো। সে পিস্তলটা হাতে শক্ত করে ধরলো। জ্যোতির দিকে চেয়ে বলল, ক্ষমা করে দিও আমায়। আমি চাইনি গুলি করতে। ওনাকে আমি ইচ্ছা করে মারিনি। আমি জানি আমি অনেক অন্যায় করেছি। একটা পাপ ঢাকতে একটার পর একটা অন্যায় করেছি। এতগুলো মানুষের জীবন নষ্ট করেছি। আমার কোনো ক্ষমা হয় না। ব্যাস, শেষ আর একটা পাপ করতে চাই। কথাটা জ্যোতির কানে যেতে সে চমকে তার দিকে চাইল। কি করতে চাইছে সে? আবরার জ্যোতি আর মাধুর্যের সামনে গিয়ে দাঁড়ালো। যেন যদি কিছু হয় তার হোক, ওদের যেন কিছু না হয়। আরমান বুঝতে পেরে মুচকি হাসলো। সে পিস্তলটা তার মাথায় ধরলো। একদম মাথার সাথে চেপে ধরল সে। তারা কিছু বোঝে ওঠার আগে বুম শব্দে গুলি চলল একটা। পরপরই আরমানের নিথর দেহটা লুটিয়ে পড়ল রাস্তায়। হাঁটুতে ভর দিয়ে মাথা নিচু করে বসে আছে জ্যোতি। ভেতরে মাধুর্যর অপারেশন চলছে। আবরার হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সোমা বেগম কাঁদছেন বিলাপ করে। একমাত্র ছেলেকে সুস্থ সবল দেখে বাড়ি থেকে গেলেন। আজ তার এই হাল দেখে তিনি সহ্য করতে পারলেন না। আবরারের কিছুটা দূরে দাঁড়িয়ে আছে রুচিরা। সে খবর পাওয়া মাত্রই ছুটে এসেছে। রুচিরা আবরারের পাশে গিয়ে দাঁড়ালো। জ্যোতির কাছে সে এখনই যাচ্ছে না। ওকে একটু একা ছেড়ে দেওয়া জরুরি। এতক্ষণ ওর পাশেই ছিল। কেঁদে কেঁদে সবে চুপ করেছে জ্যোতি। রুচিরা ফিসফিস করে আবরারকে বলল, কিচ্ছু হবে না মাধুর্য ভাইয়ার, ঠিক হয়ে যাবেন উনি। আবরার ঘাড় কাত করে রুচিরার দিকে চাইল। তাই যেন হয়। হো, আপনি এত মন খারাপ করবেন না এখন। আপনি ভেঙে পড়লে আন্টিকে কে সামলাবে? আবরার জবাব না দিয়ে তার দিকে চেয়ে রইল। কেমন যেন অদ্ভুত ঠেকলো তার সেই চাহনি। এমন করে কেন চেয়ে আছে সে? আবরার বেশ কিছুক্ষণ ওভাবে চেয়ে থেকে ঘাড় ঘুরিয়ে নিল। রুচিরা আবরারের এমন কর্মকাণ্ডের কোনো মানে খুঁজে পেল না। সোমা বেগম সবই দেখেছেন ফোনে। শুধু উনি কেন, পুরো দেশবাসী দেখেছে কি ঘটেছে। তখন তো লাইভ চলছিল। সোমা বেগমের নজর গিয়ে পড়ল জ্যোতির দিকে। কে এই মেয়ে, যে তার জন্য তার ছেলে নিজের জীবন ঝুঁকিতে ফেলতে একবারও ভাবল না? কি সম্পর্ক ওই মেয়ের সাথে তার ছেলের? তিনি জ্যোতিকে উদ্দেশ্য করে বললেন, কে তুমি? আমার ছেলের কি হও তুমি, যার জন্য ও তোমায় বাঁচাতে গিয়ে নিজে বিপদে পড়ল? যেই হও না কেন, আমার ছেলের কিছু হলে কিন্তু আমি তোমায় ছাড়বো না। জ্যোতির খারাপ লাগলো না সোমা বেগমের কথায়। নিজের ছেলেকে এমন অবস্থায় দেখলে কোনো মায়েরই তো মাথার ঠিক থাকে না। জ্যোতি তাই ওনার কথার কোনো প্রতিউত্তর করলো না। সে শুধু ফ্যাল করে চেয়ে রইল। আবরার সোমা বেগমকে কিছু বলতে যাবে, ঠিক তখনই অপারেশন থিয়েটারের বাতিটা নিভে গেল। সবাই উতলা হয়ে দরজার দিকে চাইল। ডাক্তারকে দেখে সোমা বেগম এক প্রকার ছুটে গেলেন তার দিকে। জ্যোতিও গেল তার পেছনে। হন্তদন্ত হয়ে ছুটতে গিয়ে তিনি প্রায় পড়েই যাচ্ছিলেন, কিন্তু জ্যোতি তাকে ধরে ফেলল। সোমা বেগম একবার জ্যোতির দিকে তাকিয়ে সোজা হয়ে আবার এগুতে লাগলেন সেদিকে। আমার ছেলে কেমন আছে ডাক্তার? উনি এখন আউট অফ ডেঞ্জার। পর্যাপ্ত ব্লাড দেওয়া হয়েছে। রাতের ভিতরে জ্ঞান ফিরে আসবে আশা করছি। স্বস্তির নিঃশ্বাস নিলেন সোমা বেগম।
ওর সাথে দেখা করা যাবে এখন? এখনই নয়, বেডে শিফট করার পর দেখা করতে পারবেন, বলে ডাক্তার চলে গেল। সবাই চিন্তামুক্ত হলো। সোমা বেগম জ্যোতিকে আর কিছু বললেন না তখন। আবরার রুচিরার দিকে ঝুঁকে ফিসফিসিয়ে বলল, চলুন আপনাকে বাড়িতে পৌঁছে দিই। ওদিকে কি হচ্ছে তা তো দেখতে হবে। চলুন। রুচিরা আর আবরার বেরিয়ে গেল। আরমানের লাশ রাখা হয়েছে ড্রয়িং রুমে। মেঝেতে বসে আছেন ডেজি বেগম, নীলুফার, ইয়াসমিন সহ আশেপাশের অনেক মহিলারা। ডেজি বেগম খুব বেশি কাঁদেননি লাশ দেখে। তিনি তো আগে থেকেই জানেন তার ছেলে মারা গেছে। চোখের সামনে তাকে মরতে দেখেছেন, আর সব জেনেছেনও। তার ছেলে যে কি কি অন্যায় করেছে, এনি খানিকটা দূরে এক কোণে দাঁড়িয়ে আছে, মুখ ওড়না দিয়ে ঢাকা। আজ থ্রি পিস পরেছে সে। এমন কাপড় সে কখনো পরে না। তবে ইদানিং তার ড্রেসে চালচলনে অনেক পরিবর্তন এসেছে। সবার চোখের আড়ালে দাঁড়িয়ে সে সব দেখছে। এনির চোখেও পানি নিয়ে আছে খালি আফসোস। কেন করলো এমন তারা? সে কেন এত নিচে নামলো? কেন নিজেদের এমন সুন্দর জীবনটাকে তারা নিজ হাতে নষ্ট করলো? সে জানে সে ভুল করেছে, ভুলের শাস্তিও পেয়েছে। সে কখনো মা হতে পারবে না। একটা মেয়ের কাছে এর থেকে বড় শাস্তি আর কি হয়? অন্যের বাচ্চাকে কেড়ে নিতে সে দুবার ভাবেনি। উপরওয়ালা কি এত অবিচার মেনে নেয়? না, তাই তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কাউকে ঠকানোর শাস্তি কত ভয়ঙ্কর আর নিষ্ঠুর হতে পারে। রুচিরা সবার অলক্ষ্যে এসে এনির পাশে দাঁড়ালো। কণ্ঠস্বর নিচে নামিয়ে বলল, তুই কি এখনো নিজের ভুল বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস কতটা পাপ তোরা করেছিস? এনি অসহায় চোখে তাকালো রুচিরার দিকে। রুচিরা আবার বলল, হসপিটালে আমি তোকে ইনডিরেক্টলি সাবধান করেছিলাম, এমন পাপ করিস না। তোকে বুঝিয়েছিলাম তোর করা অন্যায় আমি নিজে চোখে দেখেছি। মিথ্যা বলিস না, শুধরে যা। তুই শুধরাসনি, আরো বেপরোয়া হয়ে উঠলে অন্যের ক্ষতি করতে। ওদের মারতে যাওয়ার আগে তোর অন্তর কাঁপেনি? একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের এত বড় সর্বনাশ কিভাবে করতে পারলি? কিভাবে ভাবলি এটা? এনি অনুশোচনায় মাথা নিচু করে নিল। রুচিরা আবার বলে উঠল, একটা বার তোর মনে হয়নি আপু, তুই যে কারো সাথে অন্যায় করছিস? অবশ্য যদি মনে হতো তবে তো এত দূর আসতি না, এত পাপও করতি না। এবার বাকি জীবনটা শুধু আফসোস করেই যা। চলে গেল রুচিরা। এনির কাছে তার কোনো প্রশ্নেরই জবাব ছিল না। রিকশার হুড নামিয়ে সোজা হয়ে বসলো রুচিরা। এতক্ষণ গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। হুড তুলে আর এক জ্বালা, ঘাড় সোজা করে বসাই যায় না। এবার থামতেই হুড নামিয়ে দিল সে। আর তখনই তার নজর পড়ল বৃষ্টিতে ভিজে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা আবরারের দিকে। রুচিরা রিকশা থামিয়ে হাত উঁচিয়ে ধরল। এই যে মিস্টার, শুনতে পাচ্ছেন? এক্সকিউজ মি, শুনতে পাচ্ছেন না? এই যে এদিকে। হ্যাঁ হ্যাঁ, এদিকে আসুন। আবরার রুচিরাকে দেখে রাস্তা পেরিয়ে রিকশার কাছে এসে হাঁপাতে লাগলো। এখানে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছেন কেন? আর বলবেন না, যাচ্ছিলাম হসপিটালে, কিন্তু মাঝপথে আসতে এমন বৃষ্টি এলো যে গাড়ি এগুতেই পারলাম না। তারপর যদিও বা বৃষ্টিটা একটু ধরে এলো, তখন আবার গাড়ির টায়ার গেল পাংচার হয়ে। তাই এখানে দাঁড়িয়ে একটা রিকশার খোঁজ করছিলাম, কিন্তু কপাল এতই খারাপ যে এই সময় কোনো রিকশাও পাচ্ছি না। আমিও তো হসপিটালে যাচ্ছি, আপনি এই রিকশায় উঠে বসুন। আবরার একটু থেমে বলল, আর ইউ শিওর? প্রবলেম হবে না তো কোনো? না না, প্রবলেম কেন হবে? আপনি উঠুন। কতক্ষণ এখানে দাঁড়িয়ে ভিজবেন? আবরার একটু ভেবে রিকশায় চড়ে বসলো। রিকশা চলতে শুরু করলো। রাস্তায় বৃষ্টির পানি জমে আছে। এখন বৃষ্টি থামলো, আকাশে মেঘ কালো হয়ে আছে। যখন তখন আবার বৃষ্টি নামবে এমন ভাব। আবরার যথেষ্ট দূরত্ব বজায় রেখে বসেছে রুচিরার থেকে। রুচিরাও গুটিসুটি মেরে একপাশে বসে আছে। কিন্তু হঠাৎ সামনে একটা বাইক এসে যাওয়ায় রিকশাওয়ালা ঝট করে ব্রেক ঘোরাতেই রুচিরা গিয়ে পড়ল আবরারের উপর। আবরারও তৎক্ষণাৎ তাকে দুহাতে আগলে নিল। রুচিরা দেখলো সে আবরারের খুব কাছাকাছি চলে এসেছে। বুঝতে পেরে ঝট করে দূরে সরে গেল সে। লজ্জাও পেল বটে। আবরার কোনো কথা না বলে মুখ ঘুরিয়ে অন্যদিকে চাইল। কিছু বললে রুচিরা আরো বেশি লজ্জা পাবে ভেবে। পুরোটা রাস্তায় রুচিরার মাথার মধ্যে শুধু এই ঘটনাটাই ঘুরপাক খেতে লাগলো। অবশেষে হসপিটালে পৌঁছে যেন তার ধরে প্রাণ ফিরে এলো। হসপিটালে ঢুকে মাধুর্যর কেবিনের সামনে আসতে চমকে উঠলো তারা দুজনই। রুচিরার বাড়ির সবাই সেখানে উপস্থিত। জ্যোতিও আছে সেখানে। রুচিরা গিয়ে অবাক হয়ে প্রশ্ন করলো, তোমরা এখানে? ডেজি বেগম মৃদু হেসে জবাব দিলেন, হ্যাঁ, ওকে দেখতে এসেছি। কখন এসেছ? একটু আগেই। তারপর জ্যোতির দিকে ঘুরে দাঁড়ালেন তিনি। তার একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, অনেকদিন পর তোমায় দেখলাম, কেমন আছো? জ্যোতি মাথা নেড়ে জবাব দিল, ভালো। শরীর ঠিক আছে? হ্যাঁ। ডেজি বেগম আর কথা খুঁজে পেলেন না। কি বলবেন তিনি?
ভেবে এসেছিলেন অনেক কিছু বলবেন, কিন্তু এখন কেমন যেন খেই হারিয়ে ফেলছেন। কয়েক মুহূর্ত চুপ থেকে বললেন, ক্ষমা করে দিও আমায়। তোমায় বাড়ির বউ করে আনার আগে তোমার মাকে কথা দিয়েছিলাম নিজের মেয়ের মতো আগলে রাখবো, কিন্তু আমি আমার কথা রাখতে ব্যর্থ হয়েছি। তার জন্য মাফ করে দিও আমায়। ধরা গলায় বললেন তিনি। জ্যোতি বুঝতে পারল না কি বলে তাকে সান্ত্বনা দেবে। সে চুপ করেই রইল। ডেজি বেগম আবার নিজে থেকে বলে উঠলেন, আমি আমার সন্তান মানুষ করতে ব্যর্থ হয়েছি, যার জন্য তোমার জীবনটাও নষ্ট হয়ে গেল। আমি আগে জানলেও হয়তো তেমন কিছু করতে পারতাম না। কি বা করতাম আমি? দুজন স্বয়ংসম্পূর্ণ মানুষ যদি ঠিক করেই নেয় যে সে অন্যায় করবে, তবে কারো সাধ্য নেই তাদের আটকানোর। তাই হয়েছে। অবশ্য তারা তাদের অন্যায়ের শাস্তিও পেয়েছে। এখন আমি খুব করে চাই তুমি ভালো থাকো, খুব খুশি হও। আমার আর চাওয়ার মতো কিছু নেই। আঁচলে মুখ গুজলেন তিনি। নীলুফার ইয়াসমিন তার কাঁধে হাত রাখলেন শক্ত করে। তিনি জ্যোতির চোখে চোখ রাখার সাহস পেলেন না। কাঁদো কাঁদো স্বরে বললেন, আপার থেকেও আমার অপরাধ বড়। আমার মেয়ের অন্যায় বেশি, আর আমার অন্যায় এনি আমার মেয়ে। আমার তো তোমার কাছে ক্ষমা চাওয়ারও সাহস নেই। জ্যোতি থামিয়ে দিল তাকে। এভাবে বলবেন না। যা হয়েছে তাতে আপনাদের তো কোনো দোষ নেই। যারা দোষী তারা শাস্তি পেয়েছে, তাই ওসব কথা থাক এখন। সোমা বেগম এতক্ষণ পিছনে দাঁড়িয়ে সব শুনছিলেন। তিনি জ্যোতির কাছে এসে দাঁড়ালেন। কি ভাবলে এখন নিজের জীবন নিয়ে? সারা জীবন তো একা একা কাটাতে পারবে না। কথাটা তিনি বেশ গম্ভীর স্বরে বলল। জ্যোতি একটু ভয় পেল বটে। সে মাথা নিচু করে বলল, নিজে কিছু করব, চেষ্টা করব নিজের পায়ে দাঁড়ানোর। তারপর দেখি ভাগ্য আমায় কোথায় নিয়ে যায়। সোমা বেগম পুনরায় গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, এত পাকনামি করতে কে বলেছে? নিজের পায়ে দাঁড়াবে? কোনো প্রয়োজন নেই। ওসব ভাবনা চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো, আর আমার ছেলের সাথে বিয়ে শাদী করে সংসার পাতো। উপস্থিত সবাই চমকে তার দিকে চাইল। আবরার ভ্রুকুসকে বলল, কি ব্যাপার আন্টি? তোমার ভাবগতিক তো সুবিধা ঠেকছে না। আবার কি প্ল্যান করছো শুনি? তুই চুপ থাকবি একদম। ধমকে উঠলেন আবরারকে তিনি। এতদিনেও তো পারলি না ওর বিয়ে দিতে, এবার আমাকে কিছু করতে হবে। আর পাত্রী যখন আশেপাশে আছে, তখন আর অন্য কোথাও যাব কেন? এই যে মেয়ে, শোনো, আমার ছেলেটা তোমায় ভালোবাসে। আমি যতদূর বুঝেছি, তোমার মনে ওর জন্য অনুভূতি আছে। এখন আজে বাজে চিন্তা না করে নিজেদের জীবনটা গুছিয়ে নাও। এখনো জীবনের অনেকটা বাকি। যা হয়েছে তা মনে করে বাকি জীবন নষ্ট করো না। জ্যোতি আমতা আমতা করতে লাগলো। রুচিরা তো বেজায় খুশি। সে জ্যোতিকে জড়িয়ে ধরে বলল, কংগ্রাচুলেশনস আপু। ইস, এর থেকে ভালো খবর আর কি হতে পারে? ডেজি বেগম সহ বাকিরাও ভীষণ খুশি হলো। সোমা বেগম এবার রুচিরার দিকে চাইলেন, আর তুমি? হ্যাঁ, তোমাকে বলছি, তোমার খবর কি? বয়স বাড়ছে তো, বিয়ে শাদী করবা না? নীলুফার ইয়াসমিন ঝট করে বলে উঠলেন, করবে না কেন আপা? আপনি যদি ওর বিয়ের দায়িত্বটাও নিতেন। রুচিরা মায়ের দিকে চোখ গরম করে তাকালো। সোমা বেগম বললেন, ওভাবে তাকিয়ে লাভ নেই। হ্যাঁ, অবশ্যই দায়িত্ব তো নিতেই হবে। এই যে, আপনার হাত ধরে বলল, এটা আমার আরেক ছেলে। ওর জন্য আমি আপনার মেয়েকে চাই। না না, এমনটা ভাববেন না যে আমিই পছন্দ করেছি। ওরা নিজেরাই নিজেদের পছন্দ করে বসে আছে আগে থেকে। বলার তো সাহস নেই, সেটাই আমি করে দিলাম শুধু। সোমা বেগমের কথায় সবাই আরেক দফা অবাক হলো। নীলুফার ইয়াসমিন রুচিরার দিকে অবাক হয়ে চাইলেন। তার শান্তশিষ্ট মেয়ে এত দূর ঘটিয়ে ফেলল, আর তিনি টেরও পেলেন না। রুচিরা সোমা বেগমের কথায় বিষম খেলো যেন। আবরার আর রুচিরা চোখ বড় বড় করে একে অপরের দিকে চাইল। সোমা বেগম কি বলছে এসব? আবরার অবাক হয়ে বলে উঠল, আন্টি, এসব কি বলছো উল্টাপাল্টা? সোমা বেগম আবরারের কান টেনে ধরলেন। আবরার ব্যথায় মৃদু চিৎকার দিয়ে উঠল, আমি উল্টাপাল্টা বলছি? কি ভেবেছিস তোরা চালাক আর সবাই বোকা? বাড়ির কাজের মেয়ে থেকে শুরু করে ড্রাইভার অব্দি আমায় বলেছে সব। এখনো তো এলি দুজনে এক রিকশায় ভিজতে ভিজতে। এসব আমি দেখি না ভেবেছ? এখন সবার সামনে এসে ঢং করা হচ্ছে। বিশ্বাস করো আন্টি, তুমি যা ভাবছো এমন কিছু না। এমন কিছু না, তা আমি দেখে নেব। তুই চুপচাপ বিয়েতে হ্যাঁ বল। আবরার কান ছাড়িয়ে নিয়ে বলে উঠল, কখনো না। ওনার মতো ঝগড়ুটেকে আমি কখনো বিয়ে করব না। রুচিরা দাঁত কিরমির করে তাকালো তার দিকে। আমি ঝগড়ুটে? আর আপনি ধোয়া তুলসী পাতা? নিজেও তো কম যান না। আমার থেকে তো আপনি বেশি ঝগড়ুটে। চুপ করুন। আপনি চুপ করুন। আমি আপনাকে বিয়ে করব না। আমাকে বিয়ে করার স্বপ্ন দেখা বাদ দিন। বেশ অ্যাটিটিউডের সাথে কথাটা বলল আপনার। আমি আপনাকে বিয়ে করার স্বপ্ন দেখছি? হাহা, এর থেকে মজার জোকস আমি কখনো শুনিনি। হ্যাঁ, দেখছেনই তো।
আমার মতো হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করতে চাইবে যে কেউই বিয়ে করতে চাইলেও আমি চাই না। নিজেকে এত প্রায়োরিটি দিবেন না মিস্টার। মিস, আপনি কিন্তু এবার বেশি বেশি বলছেন। বেশি? বেশি কোথায়? আমি তো এখনো কিছু বলা শুরুই করিনি। আবরার অধৈর্য হয়ে গটগট করে হেঁটে চলে গেল সেখান থেকে। সোমা বেগম কপাল চাপড়ে বললেন, হায় ওপরওয়ালা, এদের যে অবস্থা দেখছি, বিয়ে দিলে বাসর ঘরে বসেও এরা ঝগড়া করে পুরো রাত কাটিয়ে দেবে। সবাই হো হো করে হেসে উঠল। মাধুর্যকে কাল বাড়িতে নিয়ে যাওয়া হবে। সোমা বেগমকে বাড়ি পাঠিয়ে দিয়েছে জ্যোতি। এখন সে তার কাছে একাই আছে। মাধুর্য ঘুম ভেঙে উঠে বসলো। জ্যোতি তাকে ধরে বসিয়ে দিল। সে পিছনে ঘুরে আসতে যাবে, তখন মাধুর্য বলল, আর একটু সময় থাকুন না প্লিজ। কি আকুল আবেদন তার! জ্যোতি তা ফেলতে পারল না। সে বসলো বেডের পাশে রাখা ছোট টুলে। মাধুর্য জ্যোতির দিকে চেয়ে রইল। জ্যোতি লজ্জা করলো বেশ। সে মুখ নিচু করে বলল, কি দেখছেন অমন করে? বিয়েতে আপনি রাজি? জ্যোতি জবাব না দিয়ে মাথা নাড়ল। আমাকে বিয়ে করতে আপনার কোনো আপত্তি নেই? ওহো, সত্যিই তো। একবার আমার জীবনে এলে কিন্তু আপনি মৃত্যুর আগ অব্দি আমার জীবন থেকে যেতে পারবেন না। জ্যোতি চোখ তুলে চাইল তার দিকে। রসকসীন ডাক্তারবাবুর মুখে এ কেমন কথা? মাধুর্য আবার বলল, অবশ্য আপনি যেতে চাইলেও আমি যেতে দেব না। জ্যোতি মৃদু হাসল। আপনি হাসতেও পারেন? আমি তো কখনো দেখিনি। হাসার মতো ঘটনা ঘটেনি তাই হাসিনি। মাথা নাড়ল সে। এবার থেকে কিন্তু রোজ হাসতে হবে। কেন? কারণ আমি আপনার হাসি হাসি মুখ দেখতে চাই সব সময়। জ্যোতি মাথা নিচু করে নিল। মাধুর্য জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলল, এখন বসন্ত? হো। দুঃখমাখা জীবনের এটাই হোক আপনার শেষ বসন্ত মিস জ্যোতি। আমি আমার সবটা দিয়ে আগলে রাখবো আপনাকে। আপনি পরিবর্তে শুধু আপনার ভালোবাসা থেকে একটুখানি আমায় দিন। না না, একটু ভালোবাসা আবার আমার পোষাবে না। অনেকটা ভালোবাসতে হবে। জ্যোতি হেসে উঠল। কি? বাসবেন তো ভালো? বাসবো। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।